যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা ভাইয়া। সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আধুনিক পদার্থবিজ্ঞানের তৃতীয় ক্লাসে। আমরা এর আগে এই চ্যাপ্টারে 2টা ক্লাস করে ফেলছি। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার একটা চ্যাপ্টার, থিওরি অফ রিলেটিভিটির একটা চ্যাপ্টার মডার্ন ফিজিক্সের। আমরা আসলে মডার্ন ফিজিক্স ক্লাসিক্যাল ফিজিক্স থেকে ক্লাসিক্যাল ফিজিক্সের যে ব্যাপার স্যাপার এগুলা থেকে বেশ ভালোই আলাদা। তো আমরা মডার্ন ফিজিক্সের গ্যালিলিও রূপান্তর কেন ভুল এবং তারপরে লরেন্জ রূপান্তর, এইটা আমরা গত ক্লাসে দেখছিলাম। একেবারে লরেন্জ রূপান্তরের ডেরিভেশন, যে গ্যালিলিও রূপান্তর সঠিক নয়, লরেন্জ রূপান্তর করে আমরা গ্যালিলিও রূপান্তরের যে ভুলটা সেটা খুঁজে বের করছিলাম। তো সেখানে আমরা একটা কনস্ট্যান্ট বের করছিলাম কে, আমরা কে ধরছিলাম। কোন জায়গায় এই কেটাকে গামা ধরেও লেখে। তো সেই গামা বা কে এটা আসছিল হচ্ছে 1/√1 - v²/c²। তো সেখান থেকে আমি তোমাদের দৈর্ঘ্যের আপেক্ষিকতা, 3টা মৌলিক রাশি, সময়, ভর এবং দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের আপেক্ষিকতা এইটা আমি তোমাদের বুঝাই দিছিলাম। তো আজকে আমরা সময়ের আপেক্ষিকতা, তারপরে ভরের আপেক্ষিকতা, এইগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। তো চলো আমরা শুরু করে দিই। তা আমরা প্রথমে একটু লরেন্জ রূপান্তরে আবার যাব। লরেন্জ রূপান্তরকে আমরা আরেকটু ভেঙে চুরে একটু দেখব এবং এই লরেন্জ রূপান্তর থেকে কিছু ম্যাথ প্রবলেম আমরা প্রথমে আজকে সলভ করব। ঠিক আছে দাদা? মাইকেলসন মর্লির এক্সপেরিমেন্ট আমরা পরে দেখব। ঠিক আছে, মাইকেলসন মর্লির এক্সপেরিমেন্ট ওর লাগেও না কোনো কাজে, মানে বোর্ড পরীক্ষার জন্য ওটা বা এডমিশনের জন্য ওটা ওই মাইকেলসন মর্লির এক্সপেরিমেন্ট লাগবেও না। সো এটা নিয়ে মাথা নষ্ট করার কিছু নাই ভাই। আপেক্ষিকতার মৌলিক স্বীকার্য আর লরেঞ্জের স্বীকার্য একই না। আপেক্ষিকতার মৌলিক স্বীকার্য আর লরেঞ্জের স্বীকার্য তুমি কই পাইলা? আপেক্ষিকতার মৌলিক স্বীকার্যের উপর ভিত্তি করে লরেঞ্জের রূপান্তরের সূত্র, লরেঞ্জের স্বীকার্য তো আমি কোথাও দেখি নাই। দাদা এফআরবি তে ভর্তি হলে কি উইকলি এক্সাম অ্যাচিভে দেওয়া যাবে? হ্যাঁ, এফআরবি তে তো এফআরবিটা এটা অনলাইন। ঠিক আছে, এর সাথে মডেল টেস্ট যেটা আসবে সেটা অফলাইন মডেল টেস্ট। আমরা এফআরবির সাথে রুটিনটাকে মিলাই রাখবো। তুমি অফলাইন মডেল টেস্টে ওইখানে বই সহ মনে করো পরীক্ষা দেওয়ার একটা পূর্ণাঙ্গ প্যাকেজ তুমি ওখানে পাবা। এটার সাথে এফআরবির কিন্তু কোনো সম্পর্ক নেই। ধরো অনেক স্টুডেন্ট যার শহরে আমাদের অ্যাচিভের এক্সাম সেন্টার নাই, তো সে কি করবে, তাই না? তো এই কারণে আমরা এফআরবির যে অনলাইন কোর্সটা সেটা আলাদা। ঠিক আছে, সেটা আলাদা। আর মডেল টেস্টে অ্যাচিভের যে মডেল টেস্ট প্রোগ্রামের যে কোর্সটা অফলাইনে নামবে সেটা কিন্তু আলাদা। দাদা নিউ ব্রাঞ্চ দিবেন কি এফআরবির আগে? কুমিল্লাতে ব্রাঞ্চ দেওয়া হবে। কুমিল্লার ব্রাঞ্চ মেবি 15 তারিখের দিকেই উদ্বোধন হবে। ঠিক আছে ভাই, অফলাইনে কি এক্সাম দেওয়া লাগবে? এটা তো তোমার মনে করো যে তুমি কেমন রোগী সেই হিসাবে তোমার মনে করো যে ওষুধ দিতে হবে। ঠিক আছে, তোমার যদি মনে করো যে ভাই আমি পারি, আমি একবারে বোর্ড পরীক্ষায় গিয়ে বসতে পারবো, কোনো প্রবলেম হবে না, তাহলে তোমার না দিলেও হবে। আর যদি মনে করো না ভাই আমি একটু প্র্যাকটিস করতে চাই, মানে নিজেকে যাচাই করতে চাই এবং পরীক্ষার মধ্যে থাকতে চাই, পরীক্ষা দিলে তো লাভ হবে। ঠিক আছে, তো এটা তোমার তোমার নিজের বুঝতে হবে। ঠিক আছে, আমি ধরো যে আমি হইলে বলবো যাও ভর্তি হও, ভর্তি হইলে আমি টাকা পাবো, তাই না? তাই তো, এটা নিজের বুঝতে হবে যে তুমি কোন পজিশনে আছো, এটা তোমার নিজের বুঝতে হবে। দিনাজপুরে চাই ভাইয়া, আমরা দিব আস্তে 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 যাব, দিনাজপুরের দিকে যাব। ঠিক আছে, আস্তে আস্তে হবে, সমস্যা নাই। তো আসো চলো আমরা শুরু করি, আর কথা না বলি। ঠিক আছে, অনেকে কমেন্ট করতেছো, তো এবার একটু কমেন্ট থামাই দাও, আসো পড়াই ফেরত যাই। তাহলে আমরা একটু লরেঞ্জ রূপান্তর মনে করি তো কি ছিল। লরেঞ্জ রূপান্তর, আসো একটু রিভাইজ দিই, কি পড়ছিলাম আমরা লরেঞ্জ রূপান্তরে। ধরো এটা একটা কাঠামো, এই কাঠামোটা এস কাঠামো, তার সাপেক্ষে ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল একটা কাঠামো এস ড্যাশ কাঠামো, ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল এই কাঠামোটা। এক্স অক্ষ, এটাকে এক্স ড্যাশ বলি আমরা, এই অক্ষকে ওয়াই ড্যাশ, এটা জেড ড্যাশ। আর এ যা যা কিছু পরিমাপ করে এক্স, ওয়াই এবং জেড। দেখো অনেকে আমরা ভাবি এই কাঠামো মনে হয় স্থির আর এটা হচ্ছে গতিশীল, একমাত্র এটাই হইতে হবে। দেখো ব্যাপারটা কিন্তু এরকম না, এমনও হইতে পারে এটাও গতিশীল এটাও গতিশীল। তো এটাও গতিশীল এটাও গতিশীল যদি হয়,
তার মানে এর সাপেক্ষে এর বেগটাই হচ্ছে ভি। যেমন আমি তোমার উদাহরণ দিয়ে বুঝাই, ধরো এটার বেগ 10 মিটার পার সেকেন্ড, এটার বেগ 2 মিটার পার সেকেন্ড, তাহলে এর সাপেক্ষে এর বেগ কত? এর সাপেক্ষে এর বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, তাহলে ভি হচ্ছে 8। অর্থাৎ এর সাপেক্ষে চিন্তা করলে এর বেগটা এ 0 ধরবে, তাহলে এর সাপেক্ষে এর বেগ হচ্ছে ভি। তাহলে সেই ভিটা হবে এই ক্ষেত্রে, যেহেতু এটা 10 এটা 2, তাহলে পরস্পরের সাপেক্ষে দেখো ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল, এর সাপেক্ষে এর ধ্রুব ভি বেগ সেটা 8 মিটার পার সেকেন্ড, এটা চেঞ্জ হচ্ছে না, 8 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গতিশীল। সবসময় এটাকে স্থিরই হইতে হবে, একেবারে বেগ 0ই হইতে হবে। পরম স্থির পরম গতি বলে তো কিছু নাই আসলে, ঠিক আছে? পরম স্থিতি তো আসলে হয় না। তাহলে এর সাপেক্ষে এর বেগ যেটা সেটাই হচ্ছে ভি। আমরা অনেকে ভাবি এটা মনে হয় বেগ 0 আর এটার মনে হয় বেগ ভি। হ্যাঁ, এটা হতে পারে, আবার এর বেগও আছে এর বেগও আছে, এর সাপেক্ষে এর বেগ ভি, এটা হতে পারে। অর্থাৎ পরস্পরের সাপেক্ষে ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল। এখন এই কাঠামোতে যে আছে সে যা কিছু পরিমাপ করবে, সে পরিমাপ করবে এক্স, ওয়াই, জেড এবং টি। আর এই কাঠামোতে যে আছে সে যা যা পরিমাপ করবে, সে পরিমাপ করবে এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জেড ড্যাশ এবং টি ড্যাশ। তাহলে মনে করো কোন একটা বিন্দু, এই হচ্ছে একটা বিন্দু, তার স্থানাঙ্ক এ যদি পরিমাপ করে এর কাঠামো থেকে এক্স অক্ষ বরাবর, তাহলে এটা ছিল কি এক্স ড্যাশ। আর এ যদি পরিমাপ করে এই যে দূরত্বটা, ও পরিমাপ করবে এক্স, তাহলে এ পরিমাপ করবে এখান থেকে এই দূরত্বটা, সেটা ছিল হচ্ছে এক্স, এটা ছিল এক্স। আর এই যেটা পরিমাপ করছে সেটা কি ছিল? সেটা ছিল এক্স ড্যাশ। এই যেটা পরিমাপ করছে এটা ছিল এক্স ড্যাশ। তো আমরা এক্স এবং এক্স ড্যাশের মধ্যে সম্পর্ক পাইছিলাম, তাই না? দেখো এই কাঠামো থেকে এক্স, এই এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ। কোন রূপান্তর? গ্যালিলিও রূপান্তর। এই যে এক্স ড্যাশ আর এর থেকে এ আগায় আছে ভি বেগে, ধরো টি সময়, তাহলে ভি টি। তো টি আর টি ড্যাশ সেম, তো এই কারণে গ্যালিলিও রূপান্তরে আমরা টি ড্যাশ এবং টি কে সেম ধরে এটা লিখতাম, এটা গ্যালিলিও রূপান্তর। কিন্তু লরেন্জ রূপান্তর তো এটা না। তাহলে লরেন্জ রূপান্তর কি? লরেন্জ রূপান্তর ছিল এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ, তারপরে নিচে সেই ধ্রুবক √1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। আর এখান থেকে এক্স ড্যাশ, এই এক্স ড্যাশ সমান সমান এক্স মাইনাস ভিটি, √1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। দেখো এর সাপেক্ষে এর বেগ হচ্ছে ভি পজিটিভ দিকে, এর সাপেক্ষে এর বেগ হচ্ছে ভি নেগেটিভ দিকে, ঠিক আছে? এই কারণে আলটিমেটলি এখানে আর কি মাইনাস হয় আর কি। তাহলে এর সাপেক্ষে এর বেগ হচ্ছে এই দিকে কত? ভি, তো মাইনাস ভি আর কি। তাহলে আমি যদি একে বেগ 0 বলি, তাহলে এর সাপেক্ষে এর বেগ প্লাস ভি, এর বেগটা যদি 0 বলি মানে এর সাপেক্ষে যদি হিসাব করি, তাহলে এর বেগ 0, এর সাপেক্ষে এর বেগ হচ্ছে মাইনাস ভি, অর্থাৎ উল্টা দিকে আর কি। তাহলে এক্স ড্যাশ হচ্ছে এটা, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ হবে, জেড ইকুয়াল টু জেড ড্যাশ হবে। যেহেতু বেগটা কোন অক্ষ বরাবর? এই বেগটা এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর বেগ বলে এক্স অক্ষের এই যে আপেক্ষিকতার সূত্র, এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর এর এক্স ড্যাশ এক্স তার মধ্যে সম্পর্ক, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর যদি এমন যদি হইতো এর সাপেক্ষে এ ধ্রুব বেগ নিয়ে উপরে, ধ্রুব ভি বেগ নিয়ে উপরের দিকে উঠতেছে, তখন ওয়াই এর চেঞ্জ হইতো। ধ্রুব ভি বেগ নিয়ে জেড অক্ষের দিকে আসতেছে, তখন তো জেড অক্ষেরটা চেঞ্জ হইতো, ঠিক আছে? তাহলে এটা ওয়াই ড্যাশ ওয়াই, জেড ড্যাশ জেড, তারপরে টি ইকুয়াল টু টি ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ বাই সি স্কয়ার √1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। তারপরে টি ড্যাশ টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কয়ার √1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই হচ্ছে আমাদের সূত্র। ওকে, তাহলে আমরা আশা করি এই জিনিসগুলো আমরা জানি, এগুলো আমাদের মনে আছে। এবার একটা জিনিস শোনো, দেখো এই টি এবং এক্স এটা কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের সময় বা কোনো একটা নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক হতে পারে, আবার সময় ব্যবধান বা দূরত্ব ব্যবধানও হতে পারে। সময় ব্যবধান বা দূরত্ব ব্যবধানও কিন্তু এটা হতে পারে। অর্থাৎ এই এক্স কিন্তু ডেল এক্স হতে পারে, এই এক্স ড্যাশ ডেল এক্স ড্যাশ হতে পারে। ঠিক একইভাবে এই যে টি ডেল টি, তারপরে এই যে টি ড্যাশ এটা ডেল টি ড্যাশ হতে পারে। অর্থাৎ দূরত্ব ব্যবধান এবং সময় ব্যবধান দিয়েও কিন্তু আমরা সূত্রটাকে লিখতে পারি। অর্থাৎ এই লরেন্জ রূপান্তরের এই সূত্রটা কোন একটা বিন্দুর স্থানাঙ্ক এবং কোন একটা মুহূর্তের সময়, মানে ধরো সময় ঘড়িতে কয়টা বাজে? 8টা, তাহলে 8টা ওর ক্ষেত্রে কয়টা বাজবে?
তাহলে টি টি ড্যাশ। এবার মনে করো এর পরিমাপকৃত কিছু সময়, সময় ব্যবধান, ধরো একটা ঘটনা ঘটার সময়, সময় ঘটছে 5 মিনিট, 5 মিনিট, ওর ক্ষেত্রে সেই সময়টা কত, মানে ডেল টি 5 মিনিট হলে ডেল টি ড্যাশ কয় মিনিট। তাহলে সময়, সময় ব্যবধান, দূরত্ব, দূরত্ব ব্যবধানও কিন্তু এগুলো হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন এই সূত্রগুলোকে এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, এই যে এক্স এর জায়গায় ডেল এক্স, ডেল এক্স, এক্স ড্যাশ তখন তাহলে ডেল এক্স ড্যাশ প্লাস ভি টি এর টি ড্যাশের জায়গায় ডেল টি ড্যাশ ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। ঠিক আছে, এরকম হতে পারে। তো আমরা একটু এই ফরম্যাটে একটু সূত্রগুলোকে একটু লিখতে চাই, সময় ব্যবধান, দূরত্ব ব্যবধান এই ফরম্যাটে লিখতে চাই। তাহলে সেম একই ভাবে মনে করো এস কাঠামো, এস ড্যাশ কাঠামো, এবার একটু খুব ভালো করে বুঝবা, এটা হচ্ছে এস ড্যাশ কাঠামো। এখানে কোন একজন পর্যবেক্ষক আছে আর এখানে একজন পর্যবেক্ষক আছে। এই কাঠামোর সাথে এই কাঠামো ধ্রুব ভি বেগ নিয়ে ধনাত্মক দিকে গতিশীল, ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল। এইবার মনে করো যে কোনো একটা ঘটনা ঘটছে, একটা ঘটনা ঘটছে, ধরো কি ঘটনা ঘটলো, ধরো মনে করো যে দুইটা বোমা বিস্ফোরিত হয়েছে, ধরো দুইটা বোমা বিস্ফোরিত হয়েছে, বা ধরো একটা লাইট জ্বলে উঠছে, মনে করো যে সাপোজ এইখানে একটা বোমা বিস্ফোরিত হয়েছে বা একটা ধরো লাইট জ্বলে উঠছে, কিছুক্ষণ পরে এখান থেকে মনে করো এখানে গিয়ে এখানে আবার একটা বোমা বিস্ফোরিত হয়ে উঠছে। তাহলে এখানে একটা বোমা ফাটছে, তার কিছুক্ষণ পরে এখানে একটা বোমা ফাটছে, তাহলে দুইটা বোমা বিস্ফোরিত হওয়ার সময় ব্যবধান, এই যে সময় ব্যবধান, এ যদি পরিমাপ করে ডেল টি ড্যাশ পরিমাপ করবে যে কত সময় ব্যবধানে বোমা দুইটা বিস্ফোরিত হয়েছে। ডেল টি ড্যাশ এ বলবে ডেল টি ড্যাশ, এও তো ওই বোমা দুইটাকে ফাটতে দেখবে, ঠাস ঠাস করে দুইটা বোমা ফাটছে, এও দেখবে না, এও দেখবে। তো এ কত সময় ব্যবধানে দেখবে, এ দেখবে যে সময় ব্যবধানটা সেটা হচ্ছে ডেল টি, এই যে সময় পরিমাপ করবে। ক্লিয়ার? তাহলে এর পরিমাপকৃত সময় হবে ডেল টি, আর এর পরিমাপকৃত যে সময়টা হবে সেটা ভাই ডেল টি ড্যাশ। এইবার আসো দেখো, এই যে বোমা দুইটা বিস্ফোরিত হইল, এই বোমা দুইটা বিস্ফোরণের অনেকে অনেকে ভাবতে পারে ভাই বোমা দুইটা কি এই কাঠামোতে বিস্ফোরিত হচ্ছে, ভাই এই কাঠামো না, ধরো একটা ঘটনা এই যে ঘটছে, এ দেখছে ও দেখছে, ঠিক আছে, এটা ধরো কারো কাঠামোর ঘটনা না, হইতে পারে এর কাঠামো তো হইতে পারে, এর কাঠামো তো হইতে পারে, ঠিক আছে, বাট এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা, এই ঘটনাটাকে এ অবজার্ভ করছে আবার এও অবজার্ভ করছে, বুঝছো? তাহলে এ যখন অবজার্ভ করবে যে বোমা দুইটা যে বিস্ফোরিত হইল, এই বোমা দুইটা কত দূরত্ব ব্যবধানে বিস্ফোরিত হইল, এই যে দূরত্বটা পরিমাপ করবে, এই যে দূরত্ব ব্যবধানটা, এই দূরত্ব ব্যবধানটা এর পরিমাপ করার জন্য ডেল এক্স ড্যাশ, আর এ যখন ওই দূরত্বটা পরিমাপ করবে সেটা পরিমাপ করবে ডেল এক্স। এ যখন ওই দূরত্বটা কত দূরত্বে সময় মানে কত দূরত্বে ঘটনাটা ঘটতে দেখবে সেই দূরত্বটা যেটা পরিমাপ করবে সেটা ডেল এক্স। কি ক্লিয়ার? তাহলে আমরা এখানে অনেকে ভাববা এখানে আমি যদি ডেল এক্স ড্যাশ দেখাই দিই ভাববা এর কাঠামোতে এই ঘটনা, এই কারণে আমি দেখাচ্ছি না। তাহলে এ যেটা পরিমাপ করবে এই ঘটনা ঘটার যে দূরত্ব ব্যবধানটা, সেই দূরত্ব ব্যবধানটা হচ্ছে ডেল এক্স ড্যাশ, আর এ যখন ওইটা পরিমাপ করবে তখন ওটা পরিমাপ করবে হচ্ছে ডেল এক্স। তো আমি এবার এই ডেল এক্স ডেল টি, ডেল এক্স ড্যাশ ডেল টি ড্যাশ এদের মধ্যে সম্পর্ক চাইতেছি, এদের মধ্যে সম্পর্ক চাইতেছি। তো এদের মধ্যে সম্পর্কটা ঠিক আগের মতো, ঠিক আগের মতো। তাহলে আমি যদি এর ক্ষেত্রে লিখতাম, এর ক্ষেত্রে যদি লিখি এ পরিমাপ করতেছে এক্স, তাহলে আমরা কি লিখছিলাম আগে এক্স ড্যাশ, তোমার যদি সূত্র লিখতে অসুবিধা হয় তুমি আগের সূত্রটা লিখবা, ভি টি ড্যাশ, ভি টি ড্যাশ লেখার পরে নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এর পরিমাপকৃত ঘটনা ঘটার দূরত্ব ব্যবধান ডেল এক্স, এই দেখবে ডেল এক্স ব্যবধানে দূরত্ব মানে বোমা দুইটা বিস্ফোরিত হইল, বা ধরো দুইটা আলো জ্বলে উঠছে, এ দেখবে একটা যে আলো জ্বলছে ঠিক কত দূরে আরেকটা আলো জ্বলছে, এ পরিমাপ করবে, তাহলে সেটা হচ্ছে ডেল এক্স। আর এর পরিমাপ করা সেটা হচ্ছে ডেল এক্স ড্যাশ, তাহলে ডেল এক্স এবং ডেল এক্স ড্যাশের মধ্যে সম্পর্ক। তাহলে এই ভি টি ড্যাশের জায়গায় এটা হবে ডেল টি ড্যাশ, আর নিচেরটা তো যা আছে তাই। আর ডেল ওয়াই মানে তো ওয়াই হবে, ডেল ওয়াই মানে ডেল ওয়াই ড্যাশ, তারপরে ডেল জেড মানে ডেল জেড ড্যাশ, কিন্তু টি এর ক্ষেত্রে আলাদা হবে, তাহলে টি এর ক্ষেত্রে সেম হবে না। তাহলে টি এর ক্ষেত্রে ডেল টি এটা সমান সমান, আচ্ছা আগে এটা লিখি, টি এটা সমান সমান টি ড্যাশ প্লাস ভি এক্স ডিভাইডেড বাই ভি এক্স ড্যাশ ডিভাইডেড বাই সি স্কয়ার, আর নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে টি হবে ডেল টি, টি ড্যাশ হবে ডেল টি ড্যাশ,
আর এই এক্স ড্যাশের জায়গায় হবে ডেল এক্স ড্যাশ। বুঝা গেছে? মানে জাস্ট ডেল হয়ে যাবে, আর কিছুই না। এবার এক্স ড্যাশ এটা সমান সমান এক্স, বোর্ডে তাকাবে না, নিজেরা লিখে ফেলো, এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, ডেল এক্স ড্যাশ ডেল এক্স ডেল টি। কত সহজ। তারপর ডেল ওয়াই ড্যাশ ডেল ওয়াই, ডেল জেড ড্যাশ দ্যাট ইজ ডেল জেড, আর ডেল টি ড্যাশ দাগ দিলাম। আচ্ছা আগে প্রথমে টি ড্যাশ লিখে নিই, টি ড্যাশ সমান সমান টি মাইনাস ভি এক্স বাই সি স্কয়ার, ভি এক্স বাই সি স্কয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। টি ড্যাশের জায়গায় ডেল টি ড্যাশ ডেল টি ডেল এক্স, এই হচ্ছে সূত্র। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে সময়টা জাস্ট কোনো একটা পয়েন্টের সময় অথবা সময় ব্যবধানও হতে পারে, আর এক্স হচ্ছে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক, আবার দুইটা বিন্দুর স্থানাঙ্কের ডিফারেন্স, পার্থক্য, দূরত্ব, ব্যবধান, এটাও হতে পারে। তো এই ছিল আমাদের লরেন্জ রূপান্তর। এইবার আসো, এই লরেন্জ রূপান্তর দিয়ে এবার আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। ঠিক আছে, কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। তাহলে আমি তোমারে কিছু কথা আগে একটু বলে রাখি, দেখি তুমি কেমন বুঝো। আচ্ছা ধরো এই ঘটনাটাকে এ একই স্থানে ঘটতে দেখলো, তাহলে বলো তো ডেল এক্স ড্যাশ কত? কমেন্ট করো। বোমা দুইটা বিস্ফোরিত হয়েছে, এ দেখছে যেখানে বোমা ফাটলো সেখানে আর একটা বোমা ফাটলো, ঠাস ঠাস একই জায়গায়। তাহলে এ যেটা দেখবে সেটা ডেল এক্স ড্যাশ, ও দেখবে ডেল এক্স ড্যাশ, একই জায়গায় বোমা ফাটছে, তাহলে ডেল এক্স ড্যাশ 0। বুঝলা? সহজ জিনিস। যদি এ দেখে একই সাথে বোমা ফাটছে, ঠাস ঠাস একই সাথে হয়েছে, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা জায়গায় হইতে পারে, বোমা ফাটছে আলাদা আলাদা জায়গায়, কিন্তু একই সাথে ঠাস একই সাথে বোমা ফাটছে, তাহলে এই বোমা ফাটার কতক্ষণ পরে এটা ফাটছে, এ যদি দেখে ডেল টি ড্যাশ কত হবে? 0। ঠিক একইভাবে এর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এ যদি বোমা দুইটাকে একই স্থানে ফাটতে দেখে, একই জায়গায় ফাটতে দেখে, ডেল এক্স হবে 0। ঠিক আছে, এই সূত্রে যেখানে যেখানে এই যে ডেল এক্স আছে আমরা 0 বসাই দিব। আর এ যদি বোমা দুইটা একই সাথে ফাটতে দেখে, একই সাথে ফাটছে, ধরো আলাদা আলাদা জায়গায় ফাটছে বাট একই সাথে ফাটছে, একই সাথে ঠাস করে ফেটে উঠছে, তাহলে তখন এই বোমা ফাটার কতক্ষণ পরে বোমাটা ফাটলো? 0 সময় পরে, একই সাথে ফাটছে, তাহলে তখন এ যে সময়টা পরিমাপ করবে ডেল টি সেটা হবে 0। তা এই কথাটা মাথায় রাখবা, তাহলে কিন্তু ম্যাথ পারা যাবে। ঠিক আছে, 0. একজন বলছে 0.00001 সেকেন্ড, না এটা ভুল কথা, 0.0001 সেকেন্ডও না, তাও তো সময়ের একটা ব্যবধান আছে। ঠিক আছে, আমরা দেখবো এই ঘটনাগুলা, দেখবো একটু পরে ম্যাথ দিব, ন্যানো সেকেন্ড ব্যবধানে ঘটছে, তাহলে ন্যানো সেকেন্ড মানে 10⁻⁹, তো তুমি 0 বলবা এটারে? না, এটা তো একটা সময় আছে। ঠিক আছে, 0 মানে 0, 0 মানে 0.0000000 কিছু একটা সংখ্যা, এটা মানে 0 না। ঠিক আছে, তো চলো এবার তাহলে আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করি, চলো। এক নম্বর বলা হচ্ছে একটি স্থির কাঠামোতে, একটা স্থির কাঠামোতে 16 কিলোমিটার ব্যবধানে 10 মাইক্রোসেকেন্ড সময়ের 16 কিলোমিটার দূরত্বে 16 কিলোমিটার ব্যবধানে 10 মাইক্রোসেকেন্ড সময়ের ব্যবধান, সময়ের, আচ্ছা এখানে বাংলা কথা একটু সুন্দর করে লিখো, এটা লিখো দূরত্বে, 16 কিলোমিটার দূরত্বে 10 মাইক্রোসেকেন্ড সময়ের ব্যবধানে দুটি বাল্ব জ্বলে উঠল, সময়ের ব্যবধানে দুটি বাল্ব জ্বলে উঠল, কিন্তু ভি সমবেগে গতিশীল কোন পর্যবেক্ষক
বাল্ব দুটিকে একই সাথে জ্বলে উঠতে দেখলো, একই সাথে জ্বলে উঠতে দেখলো, একই সাথে জ্বলে উঠছে, তাহলে ওই কাঠামোটার বেগ কত? ধ্রুব বিবেগ নিয়ে গতিশীল, তো ওই কাঠামোর বেগ কত এটা আমাদের বের করতে হবে। তাহলে আসো একটু চিত্র আঁকি। একটা স্থির কাঠামো, ভাই স্থির কাঠামো বললে এস এঁকে ফেলবা। আর একটা গতিশীল কাঠামো এস ড্যাশ, এই গতিশীল কাঠামোর এই হচ্ছে একজন পর্যবেক্ষক, স্থির কাঠামোতে এই হচ্ছে আরেকজন পর্যবেক্ষক। তাহলে এবার আসো প্রশ্নটা পড়ি। এই কাঠামো সাপেক্ষে এই কাঠামো ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল, ভি এর মান যে কত দেওয়া নেই, এটাই ওই কাঠামোর বেগটাই আমাদের বের করতে বলছে। এই ঠিক আছে, তাহলে এটা স্থির, তার সাপেক্ষে ভি বেগ নিয়ে গতিশীল। শোনো, অনেক ভাই এই যে স্থির বলে দিছে, শোনো এই স্থির মানে দেখো আমি স্থির বললাম, এটা তো কাউকে না কাউকে বলতে হবে, তাই না? আমি যে স্থির এটা তো কেউ মাপবে, কারো সাপেক্ষে এটা, তাই তো? পরম স্থিতি বলে তো কিছু নেই। তাহলে এ যে স্থির কার সাপেক্ষে? এর সাপেক্ষে স্থির আর কি, এর সাপেক্ষে চিন্তা করে একে বলা হচ্ছে স্থির। এর মানে এই যে স্থির হইতেই হবে, একেবারে বেগ 0 হইতে হবে এমন না। ধরো ওর একটা বেগ আছে, ধরো এর বেগ আছে 10, ওর বেগ আছে 30, তাহলে এর সাপেক্ষে এই স্থির। তাহলে আমি যদি বলি এটা, তাহলে তখন এর বেগ কত? এর বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এটা 10, এটা 30, তাহলে এর সাপেক্ষে এর বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এর সাপেক্ষে কে স্থির? ওকে, মানে এর বেগের কথা চিন্তা করে এর বেগটা হচ্ছে 0 আর কি। আমরা এটা বলতেছি যে স্থির কাঠামোতে 16 কিলোমিটার দূরত্বে, কোন কাঠামোতে? এই কাঠামোতে। তাহলে এই কাঠামোতে কি বলছে? দুইটা বাল্ব জ্বলে উঠছে, একটা বাল্ব জ্বলে উঠছে, একটা বাল্ব জ্বলে, ঘটনা এই কাঠামোতে। তাহলে বাল্ব জ্বলে উঠলো 10 কিলোমিটার সময়ের, 10 কিলোমিটার দূরত্বের ব্যবধানে আর কি, দূরত্বের মধ্যে। আর বাল্ব দুইটা জ্বলে উঠতে, এইটা জ্বলার পরে কতক্ষণ পরে এটা জ্বলছে, সেই সময় ব্যবধানটা দেওয়া আছে 10 মাইক্রোসেকেন্ড। তাহলে বলো এগুলা কি দেওয়া আছে? স্থির কাঠামোতে 16 কিলোমিটার দূরত্বে, এই কাঠামোতে 16 কিলোমিটার দূরত্ব। তাহলে এ পরিমাপ করছে, এই যে দূরত্বটা এ পরিমাপ করছে, দ্যাট ইজ ডেল এক্স, এটা 16 কিলোমিটার, বুঝছো? ডেল এক্স ড্যাশ না, ডেল এক্স 16 কিলোমিটার। এ পরিমাপ করছে সময় ব্যবধান কত সময়ের মধ্যে? 10 মাইক্রোসেকেন্ড সময়ের মধ্যে, সরি 16 কিলোমিটার। এ পরিমাপ করছে কত সময়ের মধ্যে? 10 মাইক্রোসেকেন্ড সময়ের মধ্যে। তাহলে এর পরিমাপকৃত সময় ডেল টি, এটা হচ্ছে 10 মাইক্রোসেকেন্ড। ওকে, কিন্তু ভি সমবেগে গতিশীল কোন পর্যবেক্ষক বাল্ব দুটিকে একই সাথে জ্বলে উঠতে দেখলো, একই সাথে বলো একই সাথে জ্বলে উঠছে। কে দেখছে? এই একই সাথে জ্বলে উঠতে দেখছে। তাহলে একই সাথে ডেল এক্স ড্যাশ নো, সাথে একই সাথে, সময় একই স্থানে না, ঠিক আছে? সুন্দর করে লিখে দিচ্ছি, দেখো একই স্থানে এটা বলে নাই, বলছে একই সাথে। যদি বলতে একই স্থানে দেখলো, তাহলে তখন ডেল এক্স ড্যাশ 0 হইতো। এটা বলে নাই, বলছে একই সাথে, একই সময়ে, তাহলে ডেল টি ড্যাশ দ্যাট ইজ 0, ধ্রুব বিবেগ, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, ডেল টি ড্যাশ 0, নট এক্স কখন হইতো? অনেক ভাই এক্স কখন হইতো? এক্স হইতো যদি বলতে একই স্থানে দেখলো, একই স্থানে দেখছে, তাহলে ডেল এক্স ড্যাশ 0 হইতো। তাহলে এবার কোন সূত্র খাটাবো, এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে ভাই কোন সূত্র খাটাবো? সূত্র তো 4টা, তাই না? সূত্র 4টা, দেখো এই একটা, এই একটা, এই একটা, এই একটা। ভাই কোন সূত্র খাটাবো? যা তথ্য দেওয়া আছে, যা তথ্য উপাত্ত দেওয়া আছে তাই বুঝে সূত্র খাটাবা। একটা জিনিস খেয়াল করো, ডেল টি এত দেওয়া আছে, ডেল টি ড্যাশ দেওয়া আছে, তাহলে ডেল টি ড্যাশ এটা দেওয়া আছে, ডেল এক্স দেওয়া আছে, কিন্তু ডেল এক্স ড্যাশ কত এটা বলা নাই। তোমার কাছে মনে হচ্ছে ভাই এ কি দেখবে, একই সাথে একই স্থানে দেখবে নাকি আলাদা আলাদা স্থানে দেখবে? এই ইনফরমেশন আমার দেওয়া নাই, এই ইনফরমেশনটা আমার দেওয়া নাই। তাহলে যেহেতু এই ইনফরমেশন দেওয়া নাই, সেহেতু যেখানে ডেল এক্স ড্যাশ আছে ওই সূত্রে আমি যাব না। তাহলে তুমি সবসময় একটা জিনিস মাথায় রাখবা, তোমার হয় দুটো এক্স দেওয়া থাকবে,
নয়তো তোমার দুটো টি দেওয়া থাকবে, ভালো করে শোনো, দুটো এক্স দেওয়া থাকবে, নয়তো দুটো টি দেওয়া থাকবে। দুটো এক্স দেওয়া থাকলে এক্স এর সূত্র, দুটো টি দেওয়া থাকলে টি এর সূত্র, যা দুইটা দেওয়া থাকবে তুমি তার সূত্র খাটাবা। ডেল টি দেওয়া আছে, ডেল টি ড্যাশ দেওয়া আছে, ডেল টি দেওয়া আছে, ডেল টি ড্যাশ দেওয়া আছে, তাহলে আমি কোন সূত্র খাটাবো? এক্স এর সূত্র, এক্স এর সূত্র খাটাবো, এক্স এর সূত্র, উত্তর হচ্ছে না। তাহলে আমি খাটাবো ডেল টি, এই যে ডেল টি ড্যাশ, এই দুইটার মধ্যে কোনো একটা আমি খাটাবো। বোঝা গেছে? এই দুইটার মধ্যে কোনো একটা খাটাবো। আসো তো আমি এই দুইটা সূত্র যদি লিখি, ডেল টি, ডেল টি, ডেল টি ড্যাশ প্লাস ভি ডেল এক্স ড্যাশ ডিভাইডেড বাই সি স্কয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। কোন সূত্র খাটাবো? খাটাইতে গেলে পরে বুঝবা। আরেকটা ডেল টি ড্যাশ, এটা হচ্ছে ডেল টি মাইনাস ভি ডেল এক্স ডিভাইডেড বাই সি স্কয়ার, নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই যে লিখলাম। এবার আসো, আমি ধরো এই সূত্রটা খাটাইতে গেছি, এই সূত্রটা খাটাই গেছি। ডেল টি এর মান, ডেল টি এর মান 10, ডেল টি ড্যাশের মান, ডেল টি ড্যাশের মান 0, তারপরে ভি এর মান বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, বের করব। সি এর মান আমরা জানি, এবার ভি এর মান বের করতে হবে। ওকে ঠিক আছে, বের করব। ডেল এক্স ড্যাশ, এই যে ডেল এক্স ড্যাশ, এর মান কি জানি? এর মান কি দেওয়া আছে? না, ডেল এক্স ড্যাশের মান তো দেওয়া নাই। তাহলে এই সূত্র নিয়ে আমার লাভ হইল না। তাহলে এটা নিয়ে লাভ হইছে? বলো, এটা নিয়ে লাভ হয়নি, এটা নিয়ে লাভ হলো না, এটা নিয়ে লাভ নাই। তাহলে এটা দিয়ে হলো না, বাদ, এইটা খাটাবো না। দেখি এটা দিয়ে হয় কিনা। ডেল টি ড্যাশ, ডেল টি ড্যাশ 0, এই যে ডেল টি ড্যাশ 0, ডেল টি 10 মাইক্রোসেকেন্ড, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইনাস ভি এর মান বের করতে চাই, ডেল এক্স এর মান, ডেল এক্স এর মান এই যে 16 কিলোমিটার দেওয়া আছে, তাহলে ভি এর মানটা বের করতে চাই, ভি এর মান বের করতে চাই, নিচে সি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 তার স্কয়ার, ডেল এক্স 16 কিলোমিটার, 16 গুণ 10 টু দি পাওয়ার 3, নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটা 0 এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, ঠিক আছে, রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটা 0 এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকলে একমাত্র ভি, এইখান থেকে আমি ভি এর মানটা বের করতে পারবো। যদি আমাদের ডেল এক্স ড্যাশ দেওয়া থাকতো আমি এটা খাটাইতাম, এটা খাটাইতাম, ডেল এক্স ড্যাশ তো দেওয়া নেই, তো এটা খাটায় আমার লাভ নেই। তাহলে আমি এখান থেকে এবার বেগের মানটা পাবো। তো বেগের মানটা কত আসে বলো তো? এই পাশে আসলো, ওই পাশে থাকলো 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটা গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 তার স্কয়ার ভাগ 16 এক্সপোনেনশিয়াল ফাংশন 3, 16 এক্সপোনেনশিয়াল ফাংশন 3। তাহলে বিশাল একটা বেগ আসছে, এটার একটু সাইন্টিফিক করো। তাহলে 5.625 ইন্টু 10 টু দি পাওয়ার 7 এত মিটার পার সেকেন্ড। দেখছো? দেখো, জাস্ট 10 মাইক্রোসেকেন্ড, 10 মাইক্রোসেকেন্ড এইটুকু সময় গ্যাপ পাওয়া যাচ্ছে। মানে একজন দেখছে একই সাথে, এ দেখছে একই সাথে, এ দেখছে না একই সাথে না, এত সেকেন্ড সময়ের ব্যবধানে। মাইক্রোসেকেন্ড 10 টু দি পাওয়ার মাইনাস 10 সেকেন্ড, এই মাইক্রোসেকেন্ড সময়ের জন্য দেখো এই কাঠামোর সাপেক্ষে এই কাঠামোর বেগ হওয়া লাগবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড, আলোর বেগের কাছাকাছি বেগ। দেখছো, আলোর বেগের কাছে, আলোর বেগ 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 7। বেগের মান যদি, এই কাঠামোর বেগের মান যদি অনেক কম হয়, 100 মিটার পার সেকেন্ড, 500 মিটার পার সেকেন্ড, 1000 মিটার পার সেকেন্ড, তাহলে ভাই সময়ের এই যে ব্যবধান, আপেক্ষিকতা, এটা কিছু মনেই হবে না। তাহলে দুই কাঠামোতে সময় কি একই? দুই কাঠামোতে সময় একই না, দুই কাঠামোর পর্যবেক্ষক একই সময় পরিমাপ করবে না, এটাই তো সময়ের আপেক্ষিকতা। তাহলে ম্যাথ করে ফেলছো অলরেডি, সময়ের আপেক্ষিকতার ম্যাথই তুমি করে ফেলছো, অলরেডি তুমি সময়ের আপেক্ষিকতার ম্যাথই করে ফেলছো। বুঝা গেছে? ওকে ভাই, এই ঘটনার সাথে রিয়েলি কি হইতে পারে? হ্যাঁ, রিয়েলি তো হবে। যদি তুমি এর সাপেক্ষে ধ্রুব ভি বেগ দিয়ে গতিশীল এবং সেই ভি বেগটা আলোর বেগের কাছাকাছি বেগ, যেমন তেমন বেগ না, রিক্সায় চলা বেগ না, বাসে চলা বেগ না, হেঁটে যাওয়া বেগ না, আলোর বেগের কাছাকাছি, একটা রকেটে চলে যাচ্ছে, আলোর বেগের কাছাকাছি বেগ দিয়ে যখন যাবা, তখন অবশ্যই এরকম ঘটনা ঘটবে। তখন এর পার্সপেক্টিভে যে সময়, এর পার্সপেক্টিভে পরিমাপকৃত সময় একই হবে না, সময়ের আপেক্ষিকতা হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে চলো এবার নেক্সট 2 নম্বর ম্যাথ করি। 2 নম্বর ম্যাথটা দেখি তোমরা নিজেরা করবা। বলা হচ্ছে একটি স্থির কাঠামোতে
একটি স্থির কাঠামোতে, ম্যাথ করার সময় স্থির মানে ধরে নিবা এস, স্থির কাঠামোতে 1 মাইক্রোসেকেন্ড সময়ের ব্যবধানে একটি জায়গায় দুটি বাল্ব জ্বলে উঠল। একটি জায়গায় দুটি বাল্ব জ্বলে উঠল। বাংলা কথাগুলো খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে। একটি ভি বেগে গতিশীল কাঠামো, একটি ভি বেগে গতিশীল কাঠামোতে সময় ব্যবধান, বাল্ব দুইটা জ্বলে ওঠার সময় ব্যবধান 3 মাইক্রোসেকেন্ড মনে হলো। 3 মাইক্রোসেকেন্ড মনে হলো। গতিশীল কাঠামোর বেগ এটা নির্ণয় করো। এবার বাল্ব দুটির মধ্যবর্তী দূরত্ব কত মনে হবে? দুইটা তথ্য বের করতে হবে। দূরত্ব কত মনে হবে, বাল্ব দুটির মধ্যবর্তী দূরত্ব কত মনে হবে? আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস, বুঝলে পরে একই জিনিস, জাস্ট প্র্যাকটিসের জন্য করাচ্ছি। তাহলে দেখো দুইটা কাঠামো এস ড্যাশ, চিত্র আঁকতে হবে এমন কোনো কথাও নেই। দেখো চিত্র না এঁকেও করা যায়। তুমি ভাববা এস এর সাপেক্ষে এস ড্যাশের বেগ ধ্রুব ভি বেগ, ওকে। স্থির কাঠামো, তাহলে এস হচ্ছে স্থির কাঠামো, স্থির বললে ধরে নিবা এস, তাহলে মানে এর পার্সপেক্টিভে চিন্তা করে এস। একটি স্থির কাঠামোতে এত মাইক্রোসেকেন্ড সময়ের ব্যবধানে একটি জায়গায় দুটি বাল্ব জ্বলে উঠলো। একটি জায়গায় দুটি বাল্ব, ভালো করে বুঝো, একই জায়গায় দুইটা বাল্ব একই জায়গায়। তাহলে এর জন্য ডেল এক্স 0 বা ডেল টি 0 না, সময় ব্যবধান আছে 1 মাইক্রোসেকেন্ড, ডেল এক্স 0। একই জায়গায় বাল্ব জ্বলে উঠছে, আবার বাল্ব জ্বলে উঠছে, একই জায়গায় একই স্থানে, ডেল এক্স 0। এর জন্য ডেল এক্স 0, বাট সময় ব্যবধান আলাদা, একই সাথে না, একটা জ্বলে উঠছে তার 1 মাইক্রোসেকেন্ড পর আরেকটা। তাহলে ডেল এক্স এবং ডেল টি আমি পেয়ে গেলাম। এবার তারপরে কি বলছে, একটি ভি ধ্রুব বেগ নিয়ে গতিশীল কাঠামোতে বাল্ব দুইটা জ্বলে ওঠার সময় ব্যবধান 3 মাইক্রোসেকেন্ড মনে হলো। এর জন্য মনে হয়েছে ডেল টি ড্যাশ 3 মাইক্রোসেকেন্ড। এই ভি এর মানটা বের করতে হবে। আবার এর জন্য দূরত্ব ব্যবধান, বাল্ব দুইটা জ্বলে ওঠার দূরত্ব ব্যবধান ডেল এক্স ড্যাশ কত হবে সেইটাও আমার বের করতে হবে। ঠিক আছে, সেটাও আমাদের বের করতে হবে। তাহলে এইবার কোন সূত্রে যাব? তো দেখো ডেল এক্স দেওয়া আছে 0, ডেল টি ড্যাশ, বললাম যে দুটো তথ্য দেওয়া থাকবে, কি ডেল টি ড্যাশ। তাহলে আমি ডেল টি ড্যাশের সূত্রে যাব, ডেল টি এবং ডেল টি ড্যাশের সূত্রে যাব। তার মধ্যে আবার ডেল এক্স এর মান 0 দেওয়া আছে। এইবার একটু চালাক হবো, দেখো কি চালাক হবো, আমি যদি ডেল টি এর সূত্র লিখি তাহলে তো আমার ডেল এক্স ড্যাশ লাগবে, তাই না? দেখো একটু চালাক হবো, এবার ডেল টি এর সূত্র লিখলে আমার তো এই পাশে ডেল এক্স ড্যাশ লাগবে, আমার তো ডেল এক্স ড্যাশ দেওয়া নেই, তাহলে এই সূত্র লিখে আমার লাভ হবে না। কিন্তু আমি যদি ডেল টি ড্যাশের সূত্রটা লিখি তাহলে তো আমার ডেল এক্স লাগবে, সেই ডেল এক্স তো দেওয়া আছে। তাহলে এবার আমি একটু চালাক হয়ে গেছি, এবার আমি আজারা সূত্র কেন লিখবো, এবার বুঝে লিখবো যে কোন সূত্রটা লিখলে আমার কাজ হবে। তাহলে ডেল টি ড্যাশ এটা সমান সমান ডেল টি মাইনাস ভি ডেল এক্স ডিভাইডেড বাই সি স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ওকে, ডেল টি ড্যাশের সূত্রটা আমরা লিখলাম, এই যে এটা। তাহলে এখন কি বলতেছে, ডেল টি ড্যাশের মান 3 মাইক্রোসেকেন্ড, 3 × 10 টু দি পাওয়ার মাইনাস 6, সরি হ্যাঁ 6, ঠিক আছে। ডেল টি হচ্ছে 1 মাইক্রোসেকেন্ড, 1 × 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইনাস এটা 0, এই যে ডেল এক্স 0, তাহলে বাদ, এটা 0, আর নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে
1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এর উপরে রুট আছে, এটা এই পাশে আসলো, আর 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 10 টু দি পাওয়ার মাইনাস 6, 10 টু দি পাওয়ার মাইনাস 6 কাটাকাটি, 1 বাই 3, 3 এর বর্গ করলে 9। এখান থেকে এবার ভি এর মানটা বের করবো। তো ভি এর মানটা তুমি আলোর বেগের সাপেক্ষে বের করতে পারো, মানে দেখতে সুন্দর লাগবে এইভাবে বের করলে। ভি স্কোয়ার বাই সি স্কোয়ার 1 মাইনাস 1 বাই 9, তাহলে নিচে 9, 9 বিয়োগ 1, 8 বাই 9, 8 বাই 9, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 8 বাই 9 সি স্কোয়ার। এবার তাহলে একে রুট করে দাও। ঠিক আছে, বেগের মান অবশ্যই মাইনাস হবে না, বেগের মানটাই আমরা জাস্ট বের করতে চাই। তাহলে রুট করে দিলে নিচে 3, নিচে 3, 3 3 9, 8 কে যদি রুট করা হয় তাহলে কত, 2 রুট 2, 2 রুট 2, ঠিক আছে, 4 2 8, হ্যাঁ। তাহলে এত সি, এটা হচ্ছে অ্যান্সার। আর সি এর মান অনেকে বসাই দিতে পারো যে ভাই আমি সি এর মান বসাই দিব, সি এর মান বসাই দিব। ওকে, সি এর মান বসাই দাও, বসাই দিয়ে হিসাব করো এবং দেখবা 2 রুট 2, 2 রুট 2 ডিভাইডেড বাই 3, দেখো এটা হচ্ছে 0.94। আলোর বেগের বেশি কখনো হবে না, আলোর বেগের বেশি হলে তোমার ধরো ম্যাথ ভুল, ম্যাথের তথ্য ভুল। 0.9428 সি, দেখো 0.949428 সি, আলোর বেগের 94%, বাট আলোর বেগের সমান কখনো না। ঠিক আছে, দেখো 1 মাইক্রোসেকেন্ড হয়ে গেছে, 1 মাইক্রোসেকেন্ড হয়ে গেছে 3 মাইক্রোসেকেন্ড। ওকে, ডেল ডেল এক্স 0 কেন, ডেল এক্স 0 কেন? আচ্ছা ডেল এক্স 0 কেন বললাম প্রথমে, তারপরে বুঝো নাই। আচ্ছা আসো আবার পড়ি, বাংলা কথা একেবারে মানে কাটছাট করি। একটি স্থির কাঠামোতে, কাঠামোতে এত মাইক্রোসেকেন্ড সময়ের ব্যবধানে, এটা ডেল টি স্থির কাঠামোতে সময়ের ব্যবধানে একটি জায়গায়, একটি জায়গায় একই স্থানে, একই স্থানে দুটি বাল্ব জ্বলে উঠলো, একই জায়গায় বাল্ব জ্বলে উঠছে, একই জায়গায় আরেকটা বাল্ব জ্বলে উঠছে। এর বলো তো দূরত্ব ব্যবধান মাপতে কত মাপবে? ডেল এক্স 0 মাপবে। বুঝছো মেহেদী হাসান হৃদয়, বুঝছো? একটি জায়গায়, একই জায়গায়, একই জায়গায় ডেল এক্স 0, বুঝছো? গুড। তাহলে হয়ে গেল, ভি এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বলছে ডেল এক্স ড্যাশের মান বের করতে, ডেল এক্স ড্যাশের মান বের করতে। এবার তো আমরা ডেল এক্স ড্যাশের ডিরেক্ট সূত্র লিখে দিলেই হয়ে যাবে। তাহলে ডেল এক্স ড্যাশ এটা সমান সমান ডেল এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই ভিটি ড্যাশ, মানে ভি ডেল টি আর কি, ভি ডেল টি ডিভাইডেড বাই রুট ওভার। সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে কিন্তু, 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ডেল এক্স ড্যাশের সূত্র বসাইছি, দেখো ডেল এক্স ড্যাশের সূত্রটা এই যে এটা, ডেল এক্স ড্যাশ ডেল টি, ডেল এক্স মাইনাস ভি ডেল টি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে ডেল এক্স ড্যাশটা চাইছে, তো ডেল এক্স কত ছিল? ডেল এক্স ছিল 0 মাইনাস ভি, ভি এর মান 0.94, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর ডেল টি কই 1 মাইক্রোসেকেন্ড, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ভি স্কয়ার বাই সি স্কয়ার মানে 8 বাই 9, একবার এখান থেকেই বসাই দিই, বুঝছো? একবার 8 বাই 9 বসাই দিলাম, এই যে ভি স্কয়ার বাই সি স্কয়ার মানে 8 বাই 9। তাহলে কত হচ্ছে উপরে, মাইনাস হোক মাইনাস, কোনো সমস্যা নেই, মাইনাসের ব্যাখ্যা দিচ্ছি। গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 গুণ 1 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 6 রুট ওভার 1 মাইনাস 8 বাই 9 মাইনাস 846 ডেল এক্স ড্যাশ এত মিটার। দেখো তো আসছে, আসছে? আমার তো একেবারে কাটে কাটে এই মান আসলো। আচ্ছা যাই হোক, এরপরে তোমাদের পয়েন্ট কিছু আসছে নাকি আমি এখান থেকে কিছু মান কম বসাইছি তাই? দাঁড়াও, কিছু মান কম বসাইছি হয়তো, এই কারণে তোমাদের এরকম আসলো কিনা। ঠিক আছে, ডেল এক্স 0 মাইনাস ভি এর একেবারে পুরো মানটাই বসাই, 2 রুট 2 ডিভাইডেড বাই 3 সি, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 8 বাই 9। তাহলে মাইনাস আসো 2 3 রুট 2 3 exponential function 8 1 exponential function minus 6 root over 1 minus 8 by 9 মাইনাস 848.52 এত মিটার আসছে। হোক, এটা অ্যান্সার। এবার কথা হচ্ছে ভাই, বুঝলাম দূরত্ব, বুঝলাম এটা আসলো, মাইনাস কেন আসলো? আচ্ছা এটা কি দূরত্ব ব্যবধান না?
ডেল এক্স ড্যাশ দূরত্ব ব্যবধান না, দূরত্ব ব্যবধান জাস্ট একটা মান আসবে, সামনে একটা ভাই মাইনাস কেন, মাইনাস কি মিন করলো? শোনো, তুমি দূরত্ব ব্যবধান বের করছো না, যে এর কাছে ঘটনাটা ঘটার এই কাঠামোতে যে আছে, এই যে লোকটা আছে, ঠিক আছে, এই লোকটার কাছে ঘটনা ঘটার মানে দূরত্ব ব্যবধান, বাল্ব দুইটা জ্বলে ওঠার দূরত্ব ব্যবধান, যে একটা বাল্ব জ্বলে ওঠার কত দূরত্ব মধ্যে, কত দূরত্ব ব্যবধানে আরেকটা বাল্ব জ্বলে উঠছে, এই যে দূরত্ব ব্যবধানটা, এই ব্যবধানটা এটা মনে হবে, এটা মনে হবে। তো মাইনাস প্লাস ব্যাপার না, দূরত্ব ব্যবধানের মানটা হচ্ছে এটা। কিন্তু তারপর কথা হচ্ছে কি, মাইনাসটা আসলো কেন, কি বুঝালো? ঘটনা বুঝাইছে একটা, ঘটনাটা হচ্ছে কি, যদি এমন হইতো বাল্বটা এর কাছে মনে হয়েছে, এর কাছে মনে হয়েছে যে বাল্বটা জ্বলে উঠছে, ধরো এ দেখলো যে বাল্বটা জ্বলে উঠছে এখানে, ঠিক আছে, তারপরে পরের বাল্বটা পরেরটা এখানে জ্বলে উঠছে, তাহলে এর এখান থেকে এই দূরত্বটা পজিটিভ হইতো, দূরত্ব ব্যবধানটা পজিটিভ আসতো, মানে ডান দিকে, ডান দিকে। কিন্তু ব্যাপারটা আসলে এরকম ঘটে নাই, ব্যাপারটা করছে মাইনাস আসছে, এটার মিন করতেছে যে এ দেখছে বাল্বটা জ্বলে উঠলো, প্রথম বাল্বটা, পরের বাল্বটা এর ডানে না, এর পজিটিভ দিকে না, এর নেগেটিভ দিকে, অর্থাৎ বামে, এইখানে বাল্বটা জ্বলে উঠছে, এটা মিন করবে। ঠিক আছে, কথা বুঝছো? তাহলে বাল্বটা জ্বলে উঠছে প্রথম বাল্বটা, দ্বিতীয় বাল্বটা সামনে, ঠিক আছে, সামনে মানে বেগ যেদিকে ধনাত্মক, যেদিকে বেগ নিয়ে যাচ্ছে ওইদিকে যদি বাল্বটা সামনে জ্বলে ওঠে, তাহলে আমরা এখানে পজিটিভ পাইতাম। যেহেতু নেগেটিভ পাচ্ছি, তার মানে আসলে প্রথম বাল্বটা জ্বলে উঠছে তার আসলে পিছনে, এই যেহেতু এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এর সাপেক্ষে পিছনে বাল্বটা জ্বলে উঠছে, তো এই কারণে তখন আসছে নেগেটিভ। তো এই জিনিসটাই বোঝাচ্ছে আর কি। এত কিছু তোমার কোশ্চেনে ধরো লিখে দেওয়া লাগবে না অ্যান্সারের সাথে, ঠিক আছে? ভাই বাল্ব তো একই জায়গায় জ্বললো, উফ। তুমি নিউটনকে তালাক দাও, তুমি নিউটনকে তালাক দাও, লরেন্স আর আইনস্টাইনকে আগে বিয়ে করো, নিউটনকে তালাক দাও, ক্লাসিক্যাল ফিজিক্স মাথা থেকে সরাও 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 সরাও। বাল্ব একই জায়গায় জ্বলে উঠলো, এখনো বলতেছে বাল্ব একই জায়গায় জ্বলে উঠলো। ভাই দুইজন কাঠামোতে দুইজন পর্যবেক্ষক আছে, দুইজন পর্যবেক্ষকের পার্সপেক্টিভ একই হবে না, দৈর্ঘ্য, সময়, ভর এইগুলা আর ধ্রুবক নেই, একমাত্র পরম ধ্রুবক, মানে ছোটবেলা থেকে যা জানে আসছো সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। একমাত্র সত্যি কথা কি জানো? আলোর বেগ ধ্রুব, এটাই হচ্ছে একমাত্র সত্যি কথা। আলোর বেগ ধ্রুব, এটাই একমাত্র সত্যি কথা। আলোর বেগ ধ্রুব রাখতে হবে, বাকি দৈর্ঘ্য ভর সবই আপেক্ষিক। তো এই কারণে এই কাঠামোতে এর কাছে ঘটনা একই সাথে ঘটলেও এর কাছে ঘটনা একই সাথে ঘটে না, অথবা এর কাছে ঘটনা একই স্থানে ঘটলেও এর কাছে ঘটনা একই স্থানে ঘটে নাই, ওর কাছে ভিন্ন ভিন্ন স্থানে ঘটছে, ও দেখবে ভিন্ন ভিন্ন স্থানে ঘটছে। ঠিক আছে, নিউটনকে ত্যাগ করো, নিউটন বাদ, ক্লাসিক্যাল ফিজিক্স বাদ, আসো এখন আমরা থিওরি অফ রিলেটিভিটির ব্যাপার স্যাপারে আছি, ঠিক আছে, একটু উচ্চ মার্গীয় ফিজিক্সে আছি। ওকে, তাহলে এই হচ্ছে ঘটনা। নেক্সট আসো, দেখি এটা নিজেরা করবা। একটা গতিশীল এস ড্যাশ কাঠামোতে, একটা গতিশীল এস ড্যাশ কাঠামোতে একটি ঘটনা 600 সেকেন্ড সময় ব্যবধানে একই জায়গায় সংঘটিত হয়। 600 সেকেন্ড সময় ব্যবধানে একই জায়গায় সংঘটিত হয়, একই জায়গায় সংগঠিত, সংগঠিত ঘ হবে, বাংলা টাংলা সব ভুলে গেছি, সংগঠিত হয় স্থির এস কাঠামোতে ঘটনা কত দূরত্বের মধ্যে সংগঠিত হয়েছে বলে মনে হবে? স্থির কাঠামোতে ঘটনা কত দূরত্বে হয়েছে বলে মনে হবে? হয়েছে বলে মনে হবে, মনে হবে।
এস কাঠামোর সাপেক্ষে এস ড্যাশ কাঠামোর বেগ, এই বেগটা বলে দিছে 2.4 ইন্টু 10⁸। এই দেখো আলোর বেগের কাছাকাছি বেগ। ভাই আলোর বেগের কাছাকাছি বেগ না হয়ে এটা যদি হইতো 2.4 মিটার পার সেকেন্ড, তাহলে ভাই একই রকমই হইতো। 2.4 যদি হইতো, ঠিক আছে, তাহলে আর এই কারোর সাপেক্ষে কোনো দৈর্ঘ্যের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা হইতো না। দুইজন ওই একই জায়গায় দেখতো, একই সময়ে দেখতো, সময় ভিন্ন ভিন্ন হইতো না। তাহলে বেগের মান হইতে হবে আলোর বেগের কাছাকাছি বেগ। নাও এটা নিজেরা করো, করো আগে নিজেরা করো, একটা ম্যাথ একটু নিজেরা করা শিখো, তাহলে বুঝতে পারবা ম্যাথের মজাটা কি। সূত্র মনে রাখা কঠিন না, সূত্র একটা সূত্র মনে রাখলে সব সূত্র মনে থাকে। যেমন আমি এটা মনে রাখি, আমি মনে রাখি এক্স মানে হচ্ছে এ মাপতেছে বড় দূরত্ব এক্স, আর এ মাপবে ছোট দূরত্ব এক্স ড্যাশ, আর এইটুকু হচ্ছে ভি ড্যাশ টি ড্যাশ। আমি এইটুকু মনে রাখি যে এক্স মানে হচ্ছে এক্স ড্যাশ প্লাস ভি ড্যাশ টি ড্যাশ নিচে √1 - বি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এক্স, এটা এক্স যদি হয় তাহলে এক্স ড্যাশ হবে উল্টাটা, তাহলে এক্স ড্যাশ হবে এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই √1 - বি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এখানে ডেল, এখানে ডেল, এখানে ডেল, এখানে ডেল, ডেল ডেল ডেল, এই তো সূত্র। তারপরে আমি মনে রাখি টি মানে যদি ডেল এক্স, এই যে ডেল এক্স ড্যাশ প্লাস ভি ডেল টি ড্যাশ, তাহলে টি হলে টি ড্যাশ প্লাস প্লাস ভি এক্স ড্যাশ বাই সি স্কয়ার, আর নিচে তো ওই একই জিনিস। তাহলে এবারে ডেল ডেল ডেল, আর এটা যখন লিখবো তখন মাইনাস উল্টাটা। এই তো সূত্র মনে থাকবে না মানে, সূত্র মনে থাকবে না মানে, সূত্র অবশ্যই মনে থাকবে। তাহলে -2.4 ইন্টু 10⁻11, -2.4 স্থির কাঠামোতে কত দূরত্বে হয়েছে বলে মনে হবে? ওকে দেখি ভাই, আমি আগের দুইটা ক্লাস করি নাই, আজকের ক্লাসটা কি করতে পারবো? হ্যাঁ, আজকের ক্লাসটা করতে পারবো, অবশ্যই পারবা। এবং তারপরে তুমি যদি হসপিটালে ভর্তি হও, ঠিক আছে, পাগলাগারদে গিয়ে যদি ভর্তি হও, তাহলে এর দায়িত্ব আমার না, তুমি অবশ্যই ক্লাস করতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি লরেন্স রূপান্তর ক্লাস করো নাই, গ্যালিলিও রূপান্তর কেন ভুল এটার ক্লাস করো নাই, তুমি আজকে আসছো লরেন্স রূপান্তরের ম্যাথ করতে, সময়ের আপেক্ষিকতার ম্যাথ করতে, এই ক্লাসে তুমি আসছো, অবশ্যই তুমি করতে পারবা, ক্লাস করতে তো কেউ আটকে রাখবে না। কিন্তু এরপরে যদি তুমি পাগলাগারদে ভর্তি হও, ধরো বইয়ের পৃষ্ঠাগুলা ছিঁড়ে ছিঁড়ে যদি খাওয়া শুরু করো, তাহলে এই দোষটা আমাদের দিতে পারবা না, বুঝছো? ওকে, এই তো অনেকে উত্তর বলছো, বাহ, ভেরি গুড ভেরি গুড। দেখি কি বলছে, গতিশীল গতিশীল কাঠামো এইটা, এস ড্যাশ কাঠামো, স্থির কাঠামো এস, ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল, ভি এর মানটা দেওয়া আছে 2.4 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ভালো কথা বলছে যে গতিশীল এস ড্যাশ কাঠামোতে একটি ঘটনা 600 সেকেন্ড সময় ব্যবধানে হইল, এই কাঠামোতে, তার মানে ডেল টি ড্যাশ 600 সেকেন্ড সময় ব্যবধান, 600 সেকেন্ড সময় ব্যবধান হয়েছে, একই জায়গায় সংগঠিত হয়। এস ড্যাশ কাঠামোতে একই জায়গায় সংগঠিত হয়, এস ড্যাশ কাঠামোতে একই জায়গায়, ডেল এক্স ড্যাশ ইকুয়াল টু 0। এবার বলা হচ্ছে স্থির এস কাঠামো হতে কত দূরত্বে হয়েছে বলে মনে হবে, এই কাঠামো থেকে কত দূরত্বে হয়েছে, ডেল এক্স কত, এইটা মনে হবে। ওকে, তাহলে এখন আমাদের আসলে ডেল এক্স বের করতে হবে, বি তো দেওয়াই আছে, আর আগে কি হইতো, ডেল এক্স দেওয়া থাকতো বি বের করতে বলতো, এবার ডেল এক্স চাইছে বিটা বের করতে বলছে আর কি। আর ডেল এক্স ড্যাশ কত, ডেল এক্স ড্যাশ হচ্ছে 0। তাহলে আসলে আমরা সূত্র লিখি, ডেল এক্স এবং ডেল এক্স ড্যাশ আছে, এই সূত্রটা আমরা লিখবো, ডেল এক্স এবং ডেল এক্স ড্যাশ আছে, এই সূত্রটা লিখবো। দেখো আমি ডেল এক্স ড্যাশ সমান সমান লিখলাম ডেল এক্স মাইনাস ভি ডেল টি ডিভাইডেড বাই √1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। ঠিক আছে, হবে এটা? না, এটা লিখলে হবে? এবার হবে না, কেন? আমার তো ডেল টি দেওয়া নেই, আমার দেওয়া আছে ডেল টি ড্যাশ। তাহলে তুমি চিন্তা করো, আমি ডেল এক্স এরই সূত্র লিখবো, ডেল এক্স ড্যাশ, অর্থাৎ এক্স এর সূত্রটাই লিখবো, যেহেতু এক্স এর দুটো তথ্য দেওয়া আছে। আমি তোমাকে কি বলছিলাম, টি এর দুটো তথ্য দেওয়া থাকলে টি এর সূত্র লিখবা, এক্স এর দুটো তথ্য দেওয়া থাকলে এক্স এর সূত্র লিখবা, চালাকি কাউরে বলবা না কিন্তু, হ্যাঁ। টি এর দুটো সূত্র দেওয়া থাকলে টি এর সূত্র লিখবা, ঠিক আছে, আর এক্স এর দুইটা মানে মান দেওয়া থাকলে এক্স এর সূত্রটা লিখবা। তো আমি এখানে কি পাচ্ছি, এক্স 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 এক্স, তাহলে আমি এক্স এরটা লিখবো। অনেকে তো ভাই তথ্য তো দেওয়া নেই, চাইছে, ওই তো চাইছে মানে তো লাগবে, তাই না? তাহলে ডেল এক্স ড্যাশ, তাহলে আমি এক্স এর সূত্রটাই লিখবো। এবার কোনটা দেওয়া আছে, ডেল টি ড্যাশ, তাহলে ডেল এক্স লিখলেই তো ডেল এক্স ড্যাশ ডেল টি ড্যাশ লাগবে,
তাহলে আমরা ডেল এক্স এর সূত্রটা লিখব। তাহলে ডেল এক্স সমান সমান ডেল এক্স ড্যাশ প্লাস ভি ডেল টি ড্যাশ নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে আমাদের ডেল এক্স এর মান চাইছে, ডেল এক্স ড্যাশ হচ্ছে 0, এটা 0 প্লাস ভি 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডেল টি ড্যাশ 600 সেকেন্ড আর নিচে রুট ওভার 1 মাইনাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 তার স্কয়ার আর ভি স্কয়ার, ভি হচ্ছে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 8 তার স্কয়ার। তাহলে দেখি এখান থেকে কি পাওয়া যায়। 2.4 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 ইন্টু 600 আর নিচে রুট ওভার 1 মাইনাস 2.4 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 তার স্কয়ার নিচে 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 তার স্কয়ার। এবার 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মিটার, কিলোমিটারে যদি রাখতে চাও কিলোমিটার দরকার নেই, এটা রাখলেই হবে। 10 টু দি পাওয়ার 8 8 9 10 11, হ্যাঁ এত কিলোমিটার। শেষ। ডেল টি হবে এত সেকেন্ড, ডেল টি হবে এত সেকেন্ড। হয় ডেল টি কেন এত সেকেন্ড হবে? কেন তোমার মনে হইলো যে ডেল টি হবে এত সেকেন্ড? কত সুন্দর করে বলা আছে, গতিশীল এস ড্যাশ কাঠামোতে একটি ঘটনা এত সেকেন্ড সময় ব্যবধানে ঘটে। এস ড্যাশ কাঠামোতে, এস ড্যাশ কাঠামোতে তুমি যা পরিমাপ করবা সেটা তো ডেল টি ড্যাশ 600 সেকেন্ড এবং সময় ব্যবধানে একই জায়গায়, এস ড্যাশ কাঠামোতে একই জায়গায়। তাহলে ডেল এক্স ড্যাশ 0 এস ড্যাশ কাঠামোতে আর এস কাঠামো থেকে কত দূরত্ব হবে? ডেল এক্সটা চাইছে। ওকে, ঠিক আছে। তাহলে আসো নেক্সট এই ম্যাথটা ছোট একটা ম্যাথ এবং রাজশাহী বোর্ডে একবার কিন্তু সৃজনশীল প্রশ্নে এই টাইপের একটা কোশ্চেন আসছিল লরেন্স রূপান্তর থেকে। নরমালি দেখবা তোমাদের বইয়ে, বোর্ড বইয়ে লরেন্স রূপান্তরের কোনো ম্যাথ নাই, বোর্ড বই দেখবা লরেন্স রূপান্তর থেকে কোনো ম্যাথ নাই। বাট আমরা লরেন্স রূপান্তর থেকে ম্যাথ অবশ্যই করবো, একবার রাজশাহী বোর্ডে দিয়ে ফেলছিল। যদি তোমার সময় দিয়ে দেয় তখন কি হবে বলো? আর অ্যাডমিশনের জন্য একটু লাগে। তো বলা হচ্ছে এস কাঠামোতে, এস কি লিখলাম এটা, কাঠামোতে পোকা পড়ছে কোথাও একটা, এই যে এস কাঠামোতে 12 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার দূরত্বে এবং 3 সেকেন্ড সময়ের ব্যবধানে 3 সেকেন্ড সময়ের ব্যবধানে দুটি ঘটনা ঘটেছে। এখন এমন একটি সমবেগে গতিশীল কাঠামোর বেগ নির্ণয় করো যাতে ঘটনা দুটি একই সাথে ঘটে। 2 প্রথম ঘটনা ঘটার 2 সেকেন্ড পর দ্বিতীয়টা ঘটে। 2 সেকেন্ড পর দ্বিতীয় ঘটনা ঘটে। এই ঘটনা দুটি একই স্থানে ঘটে। আর একটা কোশ্চেন হচ্ছে প্রথম ঘটনা ঘটার 2 সেকেন্ড পর দ্বিতীয় ঘটনাটা ঘটে। তাহলে কি বলছে, সুন্দর করে একটু ছোট্ট করে চিত্র এঁকে নিবা। এস আর এস ড্যাশ কাঠামো, এস কাঠামোতে এত মিটার দূরত্বে এবং এত সেকেন্ড সময়ের ব্যবধানে দুটি ঘটনা ঘটে। এই কাঠামোতে ঘটছে এস কাঠামোতে
3 সেকেন্ড সময়ের ব্যবধানে এত মিটার দূরত্বের মধ্যে, তাহলে ডেল এক্স 12 ইন্টু 10⁸ মিটার, ডেল টি কত সময়ের ব্যবধানে? 3 সেকেন্ড সময়ের ব্যবধানে। এর সাপেক্ষে ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল, এই ভি এর মানটাই বের করতে হবে। ধ্রুব ভি বেগ নিয়ে এমন একটি গতিশীল কাঠামোর বেগ নির্ণয় করো যাতে ঘটনা দুটি একই সাথে ঘটতে দেখে। কে দেখবে? এই কাঠামোতে তো হয়েই গেছে, ঘটনা তো হয়েই গেছে, তাহলে এই যে ঘটনা দুটি একই সাথে ঘটে, এটা কোন কাঠামোর পর্যবেক্ষক দেখবে? কে দেখবে? এটা এস ড্যাশ, এ দেখবে। এই কাঠামোর বেগ নির্ণয় করো, গতিশীল কাঠামো এস ড্যাশ, এর সাপেক্ষে ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল এমন একটা কাঠামো, তার বেগ বের করো যেন এই কাঠামো থেকে ঘটনা দুটি একই সাথে ঘটে। তাহলে 1 নম্বর কোশ্চেন, একই সাথে ঘটে, একই সাথে সময়ে, একই সাথে মানে সময়ে, দ্যাট মিন্স ডেল টি ড্যাশ 0 হয়। আর 2 নম্বর ম্যাথ হচ্ছে প্রথম ঘটনা ঘটার 2 সেকেন্ড পর ঘটে, তাহলে এটা 1 নম্বর ম্যাথের জন্য। আর 2 নম্বর ম্যাথের জন্য হচ্ছে সময় ব্যবধান ডেল টি ড্যাশ, এর কাছে যেন মনে হয়, এই কাঠামোতে যে আছে তার কাছে যেন মনে হয় ঘটনা ঘটার সময় ব্যবধান ডেল টি ড্যাশ, সেটা 2 সেকেন্ড, ডেল টি ড্যাশ সেটা হচ্ছে 2 সেকেন্ড। ওকে, ক্লিয়ার? তো এই তো, এবার ম্যাথ করে ফেলো, এবার ম্যাথের হিসাব করে ফেলো। তাহলে দেখো ডেল টি আর ডেল টি ড্যাশ দেওয়া আছে, তাহলে ডেল টি ড্যাশ দেওয়া আছে, ডেল টি ড্যাশের সূত্র লিখে ফেলো, ডেল টি ড্যাশ, তাহলে ডেল টি ড্যাশ ডেল টি মাইনাস ভি ডেল এক্স ডিভাইডেড বাই সি স্কয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। সূত্রগুলো মনে রাখতে হবে কিন্তু, সূত্রগুলো মনে রাখতে হবে কিন্তু। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যখন তুমি ড্যাশগুলো লিখবা তখন মাইনাস মাঝখানে, দেখো যখন এই যে ড্যাশগুলো লিখবা, ড্যাশগুলো ডেল এক্স ড্যাশ ডেল টি ড্যাশ মাঝখানে মাইনাস, আর যখন ডেল এক্স ডেল টি লিখবা মাঝখানে প্লাস, এটা মাথায় রাখবা। তাহলে সূত্র লিখে ফেললাম, ডেল টি ড্যাশ ডেল টি মাইনাস ভি ডেল এক্স সি স্কয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই যে সব মান এখন দেওয়া আছে, এখানে সব মান দেওয়া আছে, খালি বসাবা, বসে এবার বেগটা বের করবা। তাহলে এটা একটু মুছি জায়গার স্বল্পতার জন্য। ডেল টি ড্যাশ 0, ডেল টি 3 সেকেন্ড মাইনাস ভি এর মানটাই তো বের করতে চাই, ডেল এক্স 12 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই সি স্কয়ার, আর নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, তো এটার সাথে এটা গুণ হলে 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে তা ভি ইকুয়াল টু, তাহলে ভি 12 গুণ 10⁸, 3 ইন্টু 10⁸ তার স্কয়ার, এটাকে এই পাশে নিয়ে আসলাম, ইকুয়াল টু 3, এখান থেকে ভি বের করব। তাহলে 3 ইন্টু 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 তার স্কয়ার, 3 ইন্টু 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 তার স্কয়ার ভাগ 12 এক্সপোনেনশিয়াল ফাংশন 8, 12 এক্সপোনেনশিয়াল ফাংশন 8, 2.25 into 10⁸ মিটার পার সেকেন্ড, 2.25 into 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, হয়ে গেল 1 নম্বর ডান। এবার আসো 2 নম্বর। 2 নম্বর হচ্ছে কি বলছে, প্রথম ঘটনা ঘটার 2 সেকেন্ড পর দ্বিতীয় ঘটনা, তাহলে ডেল টি ড্যাশ 2 সেকেন্ড। ঠিক আছে, এইবার দেখো, এবার কিন্তু একটু ম্যাথটা বড় হয়ে যাবে। ডেল টি ড্যাশ ডেল টি মাইনাস ভি ডেল এক্স বাই সি স্কয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আগে হিসাবটা সহজ হইতো কি, এটা 0 হইতো, এর সাথে গুণ হয়ে 0 হয়ে যেত, সহজে ভি বের করে নেওয়া যেত। তো এবার কথা হচ্ছে কি, এবার 0 হয় নাই, সমস্যা কি? ক্যালকুলেটর, এই যে এটা দেখতে কিসের সমস্যা? তাহলে ডেল টি ড্যাশ 2 ডেল টি এটা হচ্ছে 3 মাইনাস ভি ডেল এক্স 12 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই সি স্কয়ার, নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, নিচে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে আসো দেখি, এটা এখানে নিয়ে এসে বর্গ করব, 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার বর্গ করব। তাহলে বর্গ করলে আচ্ছা, বর্গ একটু বড় হয়ে গেল, এটার জন্য কি পরের পৃষ্ঠে যাওয়া লাগবে?
আচ্ছা পরে পৃষ্ঠায় যাই, তোমাদের তো আর কিছু করা লাগবে না, তোমরা নিজেরা হিসাব করতে পারবা, কিন্তু আমি গরিব হয়ে গেছি। 2 নম্বর ডেল টি ড্যাশ ডেল টি মাইনাস ভি ডেল এক্স বাই সি স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার ডেল টি এর মান কত? ডেল টি এর মান 3, ডেল টি এর মান 3 মাইনাস ভি এর মান বের করতে চাই, ডেল এক্স এর মান 12 গুণ 10 টু দি পাওয়ার 8, 12 গুণ 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই সি স্কোয়ার। নিচে ডেল টি ড্যাশ, তো ডেল টি ড্যাশের মান কত? ডেল টি ড্যাশের মান কই? 2 নম্বরে ডেল টি ড্যাশের মান 2 সেকেন্ড, ডেল টি ড্যাশের মান 2 সেকেন্ড। ডেল টি ড্যাশ 2 সেকেন্ড, 2। তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এর সাথে 2 দুগুণে 4, এবার এটার বর্গ 3 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু এটা এ মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু 3 ইন্টু ভি 12 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 12 ইন্টু 10 টু দি পাওয়ার 8 তার আবার স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলাম। এবার লিখে কাটসাট করে এবার ভি স্কোয়ারকে রাখতে হবে। প্লাস 4 মাইনাস 4 ডিভাইডেড বাই সি স্কোয়ার 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8, তাহলে 4 মাইনাস 4.44 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17 ভি স্কোয়ার 3 3 9 বিয়োগ 3 দুগুণে 6, 6 ভাগ সি স্কোয়ার, তাহলে 6 গুণ 12 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 ভাগ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 তার স্কোয়ার, তাহলে 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ভি প্লাস 12 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 তার স্কোয়ার ভাগ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 টু দি পাওয়ার 4, তাহলে 1.777 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16 ভি স্কোয়ার। এবার এটা ভি স্কোয়ার আছে, এটা ভি স্কোয়ার আছে, এটার ওই পাশে নিয়ে যাই, এটার ওই পাশে নিয়ে গেলে এটার সাথে যোগ হবে 4.4444 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 17, তাহলে 2.222 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16, এটাকে ওই পাশে নিয়ে গেলাম ভি স্কোয়ার মাইনাস 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ভি, তারপরে 4 এই পাশে গেল 9 মাইনাস 4 প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে 5 3 2.222 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 16 মাইনাস 8 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 8 তারপর প্লাস 5, এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে অতএব ভি এর মান 2.79 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এত মিটার পার সেকেন্ড। আরেকটা মান ভি এর মান 8.05 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বড় ম্যাথ দেখেই ভয় লাগে, দাদা ডেল টি ড্যাশ 2 সেকেন্ড কেন হয়েছে, 5 সেকেন্ড হবে না? এই কেন 5 সেকেন্ড কেন হবে? 5 সেকেন্ড কেন? 2 সেকেন্ডই তো বলছে, তাই না? প্রথম ঘটনা ঘটার 2 সেকেন্ড পর দ্বিতীয় ঘটনা ঘটে, প্রথম ঘটনা ঘটার 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে, ঠিক আছে? এবং এত সময়ের ব্যবধান, এটা সময়ের ব্যবধান, তো এটা তো সময়ের ব্যবধান, আর এখানে 2 সেকেন্ড পর দ্বিতীয় ঘটনা, তাহলে এটাও তো সময় ব্যবধান ডেল টি, তো 5 সেকেন্ড কেন হবে? এর সাথে এটা কেন যোগ হবে? কেন যোগ হবে? ঠিক আছে, তাহলে দেখো এখানে এখানে খালি হিসাব করছি আর কিছুই করি নাই,
এখানে খালি হিসাব করছি, বুঝছো, এখানে খালি হিসাব করছি। এখন বেগের মান দুইটাই তো পজিটিভ চলে আসলো, বেগের মান দুইটা পজিটিভ চলে আসলো। আমি কি অ্যান্সার ঠিক করছি? অ্যান্সার কি ঠিক করছি? এই কেউ একজন বলো তো আমি হিসাবটা ঠিক করছি কিনা, দুইটা মান কেন বেরোলো? বলো তো হিসাবটা ঠিক করছি কিনা, কেউ একটু কমেন্ট করো। ভাই আমরা যদি ক্যালকুলেটরে একবার করি, হ্যাঁ ওইটাই তো করবো, ওটা বলতেছি, ধরো আমরা তো ক্যালকুলেটরে একবারেই করব। 8 পয়েন্ট ইন্টু 0.7, প্রথম ঘটনা ঘটা 2 সেকেন্ড পরে দ্বিতীয় ঘটনা ঘটে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলো তো, কে একজন কমেন্ট করো, ভাই আমার তো মিলে না, আবার করব, এর ব্যাখ্যা কি? একেবারে করলে একটা মান আসছে, একবারে করলে, হ্যাঁ এইবার দেখো, এইবার আমি বলি, আমি এইভাবে করছি যাতে মান দুইটা আসে এটা দেখানোর জন্য। তুমি যদি এটা একবারে করো, আচ্ছা আচ্ছা, আমি আশা করি আমার এই হিসাব নিকাশ ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। ঠিক আছে, এটা একটু কনফার্ম হতে চাচ্ছিলাম কিন্তু কেউ কনফার্ম করলো না। হ্যাঁ 1 পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে জি ঠিক আছে। তাহলে এবার দেখো, তুমি যদি একবারে করো, শোনো, একবারে যদি এইটারে পুরা ক্যালকুলেটরে তুলে দাও এই লাইনটারে। আচ্ছা আমি কি করছি, আমি ডেল্টি ড্যাশের মান বসাইছি, ডেল্টি ড্যাশের মান এই যে ডেল্টি ড্যাশের মান 2, মানে এটাকে এখানে নিয়ে এসে বসাইছি, যেহেতু একটু লাইন কমাই দিছি এটাকে উপরে উঠাই নিছি, এখানে উপরে উঠাই নিছি। ঠিক আছে, তো তুমি একবার এখানে রাখলেও হতো, এই যে 2টাকে এখানে রেখে দাও, এই যে ডেল্টি ড্যাশটাকে এখানে রেখে দাও, তুমি এখানে ধরো লিখবা না, ঠিক আছে, এখানে ধরো লিখবা না, এই যে ডেল্টি ড্যাশকে লিখবা না এখানে, বাই সি স্কয়ার, এই যে ডেল্টি ড্যাশটা এখানে থাকুক, এই যে ডেল্টি ড্যাশ মানে 2, তাহলে ডেল্টি ড্যাশ 2, তারপরে এইটা এই যে লিখলাম, তারপরে ডেল্টি 3, ভি ডেল এক্স, ভি ডেল এক্স এর মান বসালাম সি স্কয়ার, এবার বর্গ করে দাও, এই পাশেও বর্গ করো, এই পাশেও বর্গ করো। তো সেই বর্গ করার কাজটা করছি, এটাকে বর্গ করছি 4, বর্গ করলে রুট চলে গেছে, a মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্রটা লিখছি, দিয়ে ভি স্কয়ার গুলাকে এক জায়গায় করছি, ভিটাকে নিছি, একটা দ্বিঘাত সমীকরণ পাইছি, দেন বি এর মানটা বের করছি। এবার আসো, এই যে পুরো এই লাইনটা যদি আমি ক্যালকুলেটরে তুলে দিতাম, তুলে দিয়ে যদি আমি ভি এর মানটা বের করতাম, এইটা আসতো, এই মানটা আসতো, বা যে কোনো একটা মান হয়তো আসতো, বাকিটা আসতো না। একবারে করলে একটা মান আসতো, বাকিটা আসতো না, কিন্তু এখানে মান তো দুইটা, তো এই কারণে এইভাবে করলে দুইটা মানই আসছে, এইভাবে করলে দুইটা মানই আসছে। ঠিক আছে, একটা মান হচ্ছে এইটা, একটা মান হচ্ছে এইটা, আর একটা মান হচ্ছে এইটা, দুইটা। ঠিক আছে, একবারে করলে দেখবা এইটা আসে, এইটা আসে না, কিন্তু দুইটাই অ্যান্সার, তো দুইটাই রাখতে হবে। এক্সামে কি করবে, এক্সামে এইভাবে করবা, এক্সামে এইভাবে দ্বিঘাত সমীকরণ দিয়েই করবা, আর এক্সামে আসবে না। প্রথম কথা হচ্ছে এক্সামে কি করবা, এক্সামে তো আসবেই না, প্রথম কথা হচ্ছে এক্সামে কি করবা, এক্সামে তো আসবেই না। ওকে, এইবার আসো, এবার আসো আরেকটা ম্যাথ করবো একটু। এবার একটা ছোট্ট ম্যাথ করবো, আসো।
গতিশীল গতিশীল এস ড্যাশ কাঠামোতে একই সময়ে গতিশীল এস ড্যাশ কাঠামোতে একই সময়ে সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী দূরত্ব সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী দূরত্ব 10 মিটার। ওকে, এবার স্থির কাঠামোতে একজন ব্যক্তি ঘটনাটির সময় ব্যবধান কত মাপবে? ঘটনাটির সময় ব্যবধান কত মাপবে? আসো, তাহলে গতিশীল এস ড্যাশ কাঠামোতে একই সময়ে সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী দূরত্ব 10 মিটার। তাহলে গতিশীল কাঠামো এস ড্যাশ, স্থির কাঠামো এস, এই যে গতিশীল কাঠামো ধ্রুব বিবেগ নিয়ে গতিশীল। তাহলে এস ড্যাশ কাঠামোতে একই সময়, এই যে কিওয়ার্ড একই সময় বাই ডেল টি ড্যাশ 0 সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী দূরত্ব ডেল এক্স ড্যাশ 10 মিটার, ডেল এক্স ড্যাশ 10 মিটার। স্থির কাঠামোতে একজন ব্যক্তি, এই ব্যক্তি ঘটনাটার সময় ব্যবধান কত মাপবে? ডেল টি কত মাপবে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের ডেল টি ড্যাশ গিভেন, ডেল এক্স ড্যাশ গিভেন, ডেল টি আমাদের বের করতে হবে। তাহলে সেম একই রকম হিসাব। ভি এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া নেই, আচ্ছা ভি এর মান লাগবেও না। ডেল টি আমাদের বের করতে হবে, কি রে কোথায় পোকা পড়ছে কোথায়? এই যে দেখছো, তাহলে আমাদের ডেল টি বের করতে হবে। ডেল টি ড্যাশ দেওয়া আছে, ডেল এক্স ড্যাশ দেওয়া আছে, ডেল টি আমাদের বের করতে হবে। দেখো ডেল এক্স এর মান কত? 10 মিটার, ডেল টি ড্যাশের মান 0, ডেল টি দরকার। তাহলে আমরা একটু যদি ডেল টির সূত্রটা লিখি, ডেল টি এর সূত্রটা যদি লিখি, তাহলে ডেল টি ড্যাশ প্লাস ভি ডেল এক্স ড্যাশ ডিভাইডেড বাই সি স্কয়ার, নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ঠিক আছে, এই যে ডেল টিটা আমরা বের করতে চাই। এখন একটু তাকাও বোর্ডে, দেখো এখন একটু বোর্ডে দেখো, এটা বের করব কিন্তু ভি এর মানটা দেওয়া নাই, এখান থেকে ডেল এক্স ড্যাশের মান জানি, ডেল টি ড্যাশের মান জানি, কিন্তু আমাদের ভি এর মানটা দেওয়া নাই। ভি এর মানটা না পাইলে তো আমি পারতেছি না, ভি এর মানটা না হলে এটা বের করা যাচ্ছে না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভি এর মান বের করা। এখান থেকে ভি এর মান বের করব। এস কাঠামোতে একই সময়ে সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী দূরত্ব এত। স্থির কাঠামোতে একজন ব্যক্তি ঘটনাটির সময় ব্যবধান কত মাপবে? ডেল টি কত মাপবে? তাহলে এখান থেকে ডেল টি ড্যাশের মান বসালাম, ডেল এক্স ড্যাশের মান বসালাম, ডেল টি বের করব। ভি এর মানটা দেওয়া নাই, তাহলে ভি এর মানটা তো বের করা লাগবে। ভি এর মানটা বের করার পর্যাপ্ত তথ্য দেওয়া আছে কি? এই যে দেখছো এই যে ভি এর মানটা লাগবে না, ভি এর মানটা দেওয়া আছে কোশ্চেনে, দেখছো আমি উঠাইতে ভুলে গেছি। 1.8 × 10⁻8 মিটার পার সেকেন্ড। সরি, এই যে ভি এর মানটা দেওয়া আছে কোশ্চেনে, তাই তো ভাবি যে ভি এর মান ছাড়া কেমনে হয়, তাহলে এবার আস ডেল টি ড্যাশ 0 প্লাস ভি 1.8 × 10⁸ ডেল এক্স ড্যাশ 10 ডিভাইডেড বাই 3 × 10⁸ তার স্কয়ার, আর নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। 1.8 × 10⁸ 3 × 10⁸।
তার স্কয়ার। তাহলে এবার 1.8 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 ইন্টু 10 আর 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 তার স্কয়ার। এবার রুট ওভার 1 মাইনাস 1.8 ডিভাইডেড বাই 3, 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 8 এমনি কেটে দাও, ওগুলো আর বসানোর দরকার নেই, স্কয়ার। তাহলে এখান থেকে মান আসছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেকেন্ড। এত সেকেন্ড 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেকেন্ড। 250 সেকেন্ড না হয়নি তো তোমার, 250 সেকেন্ড কেমনে হয়? 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেকেন্ড, এটাই সঠিক অ্যান্সার। হয়ে গেল। তাহলে মোটামুটি লরেন্জ রূপান্তরের ম্যাথ ডান, লরেন্জ রূপান্তরের ম্যাথ ডান, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? লরেন্জ রূপান্তরের ম্যাথ ডান। এইবার আসো আমরা আজকে আরেকটা টপিক একটু দেখব, ঠিক আছে। সেই টপিক রিলেটেড ম্যাথ করব না, বাট আমরা টপিক আজকে একটু দেখে রাখবো। একটা টপিক গত ক্লাসে আমরা দেখছিলাম না, দৈর্ঘ্যের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা দেখছিলাম। তো আজকে আমরা ওই যে দৈর্ঘ্যের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা আরো ডিটেলস ভালো করে দেখব। তিনটা মৌলিক রাশি, ভর, সময় এবং দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের আপেক্ষিকতার এই যে দৈর্ঘ্য মানে সংকোচন, গতিশীল কাঠামো থেকে কোনো পর্যবেক্ষক যদি দৈর্ঘ্য পরিমাপ করে, তাহলে তার কাছে স্থির কাঠামোর যে দৈর্ঘ্য যে পরিমাপ করবে তার দৈর্ঘ্য থেকে কম মনে হবে, দৈর্ঘ্য সংকোচন মনে হবে, কাল দীর্ঘায়ন মনে হবে। তো এই ব্যাপারটা আমরা একটু দেখবো এখন। তাহলে আসো, তাহলে দৈর্ঘ্যের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা বা দৈর্ঘ্য সংকোচন গত ক্লাসে দেখাইছিলাম একবার, আবার দেখাচ্ছি। এবার লরেন্জ রূপান্তর থেকে আরো সহজভাবে দেখাবো। দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্যের আপেক্ষিকতা বা দৈর্ঘ্য সংকোচন। দেখো, মনে করো এই যে এভাবে বুঝাই, এটা হচ্ছে পৃথিবী, আর্থ। এই যে পৃথিবীর যে কাঠামো, এই পৃথিবীর কাঠামো হচ্ছে এস কাঠামো, পৃথিবীর পর্যবেক্ষকের কাঠামো এস কাঠামো। এই এস কাঠামোতে ধরো তুমি এখানে আসো, তোমার একজন বন্ধু সে রকেটে করে চলে যাচ্ছে, এটা হচ্ছে রকেট, রকেটে করে গতিশীল, রকেটে করে গতিশীল। রকেটের মধ্যে যে কাঠামো সেটা হচ্ছে এস ড্যাশ কাঠামো। রকেটের মধ্যে তোমার বন্ধু এই রকেটের মধ্যে বসা, রকেটের মধ্যে বসা। এবার দেখো, গত ক্লাসে আমরা এইখানকার একটা দৈর্ঘ্য, এর কাঠামোর একটা দৈর্ঘ্য এর থেকে পরিমাপ করতেছিলাম, এও পরিমাপ করতেছিল, এদের মধ্যে সম্পর্ক। এইবার মনে করো ধরো একটা স্কেল এ নিয়ে বসে আছে, এ একটা স্কেল নিয়ে বসে আছে, এই যে এই স্কেলের দৈর্ঘ্য এ পরিমাপ করবে, এই দৈর্ঘ্যটা এ পরিমাপ করবে, এই স্কেলের দৈর্ঘ্য এ পরিমাপ করবে। তো এই যখন স্কেলের দৈর্ঘ্যটা পরিমাপ করবে, ভালো করে বুঝবা, এ পরিমাপ করতে গেলে এইটুকু পরিমাপ করা লাগবে, এই প্রান্ত পরিমাপ করা লাগবে, যেটা x1 ড্যাশ, এ পরিমাপ করবে তো এস ড্যাশ কাঠামো থেকে পরিমাপ করবে, তাহলে এটা x1 ড্যাশ, ঠিক আছে। বলো, এই প্রান্ত যখন পরিমাপ করবে, এই প্রান্তের স্থানাঙ্ক যখন এখান থেকে এইটুকু যখন পরিমাপ করবে, বলো কত পরিমাপ করবে, এ কত পরিমাপ করবে, বলো কত পরিমাপ করবে? পরিমাপ করবে x2 ড্যাশ, কি পরিমাপ করবে? x2 ড্যাশ। এবার এই প্রান্তটা যদি এ পরিমাপ করে, পরিমাপ করবে x1, এই প্রান্ত যদি এ পরিমাপ করে, পরিমাপ করবে x2, এর কাছে তাহলে দৈর্ঘ্য হচ্ছে x1 ড্যাশ আর x2 ড্যাশের ডিফারেন্স, আর এর কাছে ওই স্কেলের দৈর্ঘ্য হচ্ছে x1 এবং x2 এর ডিফারেন্স। কি তাই ছিল না? বলো তাই ছিল না ভাই? এই x1 আর x2 ড্যাশ, x1 আর x2 এর যে ডিফারেন্সটা, এই কাঠামোর জন্য এটাই তো ডেল এক্স। এই যে আমরা ডেল এক্স এর হিসাব করলাম না একটু আগে, ডেল এক্স লিখলাম না, এই ডেল এক্স তো এটাই তো ডেল এক্স। আবার এ পরিমাপ করতেছে x1 ড্যাশ x2 ড্যাশ, তাহলে এর কাছে দৈর্ঘ্যটা কত? x2 ড্যাশ আর x1 ড্যাশের ডিফারেন্স, এটা হচ্ছে ডেল এক্স ড্যাশ।
এটা হচ্ছে ডেল এক্স ড্যাশ। তো আমরা এখন এক্স টু ড্যাশ, এক্স ওয়ান ড্যাশ, এক্স টু, এক্স ওয়ান এত কিছু বলতে চাই না, এত কিছু কষ্ট করতে চাই না। আগে আমরা অনেক কষ্ট করছি, আগে ছোট ছিলাম, অবুঝ ছিলাম, অনেক কষ্ট করছি, এত কষ্ট করতে চাই না, এত কষ্ট করতে চাই না। সহজ হিসাব, এ স্কেলের এই দুই প্রান্ত মাপতেছে, এই প্রান্ত আর এই প্রান্ত মেপে এই যে দূরত্ব ব্যবধান, ঠিক আছে, দূরত্ব ব্যবধান, এই দূরত্ব ব্যবধানটা এর কাছে হচ্ছে ডেল এক্স ড্যাশ। আর ওই দূরত্ব ব্যবধানটা এর কাছে এ যদি পরিমাপ করে, ওই দূরত্ব ব্যবধানটা এ যদি পরিমাপ করে, এ যদি ওই দূরত্ব ব্যবধানটা পরিমাপ করে, ও পরিমাপ করবে ডেল এক্স। বুঝতে পারছো? আমরা এখন এভাবে লিখবো। আর এর সাপেক্ষে এই রকেটটা ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল, ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল। ঠিক আছে, তাহলে আমরা অনেক ঝামেলা অ্যাভয়েড করে ফেললাম। আগে কি এক্স ওয়ান ড্যাশ, এক্স টু ড্যাশ, এক্স ড্যাশ, মানে এক্স ওয়ান এক্স টু হিসাব করে বিয়োগ টিয়োগ করে, ভাই এত ঝামেলায় যাবো না এবার আর। তাহলে এ যদি মাপে ডেল এক্স ড্যাশ, কারণ এ এস ড্যাশ কাঠামোতে আছে, ও মাপবে ডেল এক্স ড্যাশ। ঠিক আছে, এই যে মাপার যে ঘটনাটা, মাপবে কেমনে? এই মাপতে গেলে কিন্তু ঘটনা দুইটা, ভালো করে বুঝিও। এই মাপতে গেলে কিন্তু ঘটনা দুইটা। এই যে ধরো আমি মনে করো এই যে মোবাইল, এই যে মোবাইলটা, এই মোবাইলের আমি দৈর্ঘ্য মাপবো আর কি। ঠিক আছে, মোবাইলটার আমি দৈর্ঘ্য মাপবো ধরো। তাহলে আমি একবার এই প্রান্ত মাপতে হবে যে আমার থেকে এই প্রান্ত কত দূরে। ধরো আমি এই কাঠামোতে আছি, এস ড্যাশ কাঠামোতে আছি, তাহলে এখান থেকে কত দূরে, দ্যাট ইজ এই বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ড্যাশ, এই বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ড্যাশ। দুইবার মাপতে হবে, এই দৈর্ঘ্য মাপতে গেলে কিন্তু আমার দুইবার মাপা লাগবে, একবার এই প্রান্ত, একবার এই প্রান্ত। ঘটনা দুইটা, এই প্রান্ত মাপার ঘটনা, এই প্রান্ত মাপার ঘটনা। ঠিক আছে, তাহলে এই প্রান্ত মাপলাম এক্স ওয়ান ড্যাশ, এই প্রান্ত মাপলাম এক্স টু ড্যাশ। ডিফারেন্সটাই হচ্ছে দূরত্ব ব্যবধান, দূরত্ব ব্যবধান বা এর দৈর্ঘ্যটা, তাই না? তাহলে তাহলে এর জন্য যেটা ডেল এক্স ড্যাশ, ও সেটারে মাপতেছে ডেল এক্স। অর্থাৎ মনে করো সাপোজ এই স্কেলের এখানে একটা বাল্ব জ্বলে উঠছে, স্কেলের এই যে আগের যে ম্যাথ গুলা করছি সেই ম্যাথ গুলার সাথে মিলাই দিই তোমার। এখানে একটা বাল্ব জ্বলে উঠছে, এইখানে একটা বাল্ব জ্বলে উঠছে, তাহলে এ বাল্ব জ্বলতে দেখছে, বাল্ব জ্বলতে দেখছে ডেল এক্স ড্যাশ ব্যবধানে, তাহলে এ বাল্ব জ্বলতে দেখবে ডেল এক্স ব্যবধানে, তাহলে ওর জন্য যেটা ডেল এক্স ড্যাশ, এ সেটা মাপবে ডেল এক্স। এটাই হচ্ছে ওই স্কেলটার দৈর্ঘ্য। ঠিক আছে, স্কেলটার দৈর্ঘ্য। তাহলে এখন আমরা এই ডেল এক্স ড্যাশ আর ডেল এক্স এদের মধ্যে একটা সম্পর্ক চাই। তোমরা বলতে ভাই সম্পর্ক তো পাইছি, সম্পর্ক তো আমরা জানি, ডেল এক্স এবং ডেল এক্স ড্যাশের মধ্যে সম্পর্ক তো আমরা জানি। এইবার শোনো, এবার সময়ের ব্যাপারটা আসি। আগে আমরা সময়টাকে একেবারে নেগলেক্ট করে গেছিলাম গত ক্লাস। এবার সময়ের ব্যাপারটা বোঝো। মাপতে গেলে এই বিন্দু একবার মাপতে হবে, এই বিন্দু একবার মাপতে হবে। যদি এই স্কেলটার দৈর্ঘ্য মাপতে যাই, এই বিন্দু একবার মাপতে হবে, এই বিন্দু একবার মাপতে হবে। তো তুমি একটা জিনিস খেয়াল করো, দেখো এই মাপার যে ঘটনাটা মাপতেছে, এই মাপা, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কার কাঠামোতে? এর কাঠামোতে। এ রকেটের মধ্যে ও স্কেলটা হাতে নিয়ে বসে আছে, এ স্কেলটা হাতে নিয়ে বসে আছে, হাতে নিয়ে বসে মাপতেছে স্কেলটা। কি কথা বুঝছো? এই স্কেলটা হাতে নিয়ে বসে মাপতেছে, তাহলে স্কেলটা ওর হাতে আছে, ওর কাছে আছে, ও মাপবে, ও মাপবে। ওকে ভালো করে শুনিও, ওকে এই স্কেলের দুই প্রান্ত, ঠিক আছে, বলো দুই প্রান্ত একসাথে মাপতে হবে নাকি একটু আগে পরে মাপলেও কোনো সমস্যা নাই? বলো, এই যখন মাপবে একসাথে মাপতে হবে না আগে পরে মাপলেও কোনো সমস্যা নাই? ভালো করে ভেবে বলবা, ভালো করে ভেবে বলবা। একজনকে মাপতে গেলে একই সাথে মাপতে হবে, আর একজন আগে পরে মাপুক, ব্যাপার না, কিন্তু একজনকে একই সাথে মাপতে হবে, একই সাথে মাপতে হবে। এই দুইজনের মধ্যে কাকে একই সাথে মাপতে হবে? একই সাথে মাপতে হবে, একই সাথে মাপতে হবে একে, একে একই সাথে মাপতে হবে। এ আগে পরে মাপুক, সমস্যা নেই। কেন? স্কেল তো ওর হাতে আছে, স্কেল তো হাতে, এই যে হাতে আছে। তাহলে এই প্রান্ত মাপলাম, তারপরে এই প্রান্ত মাপবো, কিছুক্ষণ পরে মাপবো, কোনো সমস্যা নেই, কারণ কলম তো মানে স্কেলটা তো এর সাপেক্ষে আগাবে না। এ তো এর রকেটের মধ্যে, স্কেলটাও তো রকেটের মধ্যে, তাহলে স্কেল কি এর সাপেক্ষে দৌড় দিবে? দৌড় তো দিবে না। তাহলে এই প্রান্ত মাপলো, তারপরে কিছুক্ষণ পরে এই প্রান্ত মাপুক, সমস্যা নাই। ঠিক আছে, কিছুক্ষণ পরে ওই প্রান্ত মাপুক, সমস্যা নাই। তাহলে এর ক্ষেত্রে এর পরিমাপকৃত সময়টা,
ডেল টি ড্যাশ এটা নট ইকুয়াল টু 0 আর কি, এটা 0 না, এটা নট ইকুয়াল টু 0। বাট এবার আসো এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে এর ক্ষেত্রে একই সাথে মাপতে হবে। একই সাথে না মাপলে ঝামেলা আছে। কেন ঝামেলা আছে? কারণ যদি একই সাথে না মাপে, একই সাথে যদি না মাপে তাহলে সঠিক দৈর্ঘ্য কিন্তু সে পাবে না। একই সাথে মাপতে হবে ওকে, একে একই সাথে মাপতে হবে। কেন? এ তো এখানে স্থির, ও দেখতেছে না রকেটটা দৌড় দিচ্ছে, চলে যাচ্ছে রকেটটা। দেখো মনে করো, ভালো করে বুঝবা, এই যে এত কিছু লাগবে না তো, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। এবার দেখো এই যে এটা, এই যে এরকম হয়ে গেছে। এ যখন দেখছে এ এই প্রান্ত মাপলো, কিছুক্ষণ পরে এ এই প্রান্ত দেখলো, কিছুক্ষণ পরে যখন মাপতে যাবে, কিছুক্ষণ পরে যখন এই প্রান্ত মাপতে যাবে তখন এই প্রান্ত এখানে নাই, আগায় এখানে চলে গেছে। কিছুক্ষণ পরে যদি মাপে, এর সাপেক্ষে কিন্তু স্কেল দৌড় দিয়ে চলে গেছে সামনে, তাহলে ও কিছুক্ষণ পরে যদি মাপে তাহলে তো ঠিক দৈর্ঘ্য মাপতে পারবে না। ঠিক দৈর্ঘ্য মাপতে পারবে? বলো, ঠিক দৈর্ঘ্য মাপতে পারবে? ধরো তুমি চিন্তা করো, তুমি মনে করো একটা গতিশীল কোনো একটা কাঠামোর দৈর্ঘ্য মাপতেছো, গতিশীল কোনো একটা কাঠামোর দৈর্ঘ্য মাপতেছো। সাপোজ চিন্তা করো, তুমি মনে করো ধরো ধরো একটা বিড়াল, ধরো একটা বিড়াল, তুমি এখানে দাঁড়ায় আছো, একটা বিড়াল এখানে আছে, ধরো এটা ধরো একটা বিড়াল, বুঝলা? এখন এই বিড়ালটা এখানে বসেছিল, তো এই বিড়ালটা কত লম্বা তুমি এটা মাপতে চাও। তো তুমি মনে করো এখানে একটা মাটিতে দাগ দিয়ে গেছো, মাটিতে এখানে একটা দাগ দিয়ে গেলা, দাগ দিয়ে গেলা, তারপরে তুমি চলে গেছো, কিছুক্ষণ পর ফেরত আসছো, বিড়াল তো হেঁটে হেঁটে চলে গেছে সামনে, বিড়াল হেঁটে হেঁটে চলে গেছে, তো তুমি পায়ে দাগ দিয়ে গেছিলা, পিছনে দাগ দিয়ে গেছিলা, এই যে বিড়ালের লেজে দাগ দিয়ে গেছিলা এখানে। এবার সামনে কিছুক্ষণ পরে এসে মাথার ওখানে দাগ দিবা, দাগ দিয়ে দৈর্ঘ্যটা পরিমাপ করবা। তো বিড়াল তো হেঁটে হেঁটে এখানে চলে আসছে, এই যে বিড়াল তো হেঁটে হেঁটে এখানে চলে আসছে, তাহলে বিড়াল হেঁটে হেঁটে এখানে চলে আসছে, তুমি মাথায় এখানে দাগ দিলা। এইবার বলো, তুমি বললা ভাই এই দেখেন বিড়ালের পা এখানে ছিল, মাথা এখানে, এইটা হচ্ছে বিড়ালের দৈর্ঘ্য। বলো, এইটা হচ্ছে বিড়ালের দৈর্ঘ্য। বলো এটা হবে? এটা হবে? তাহলে তুমি যদি এই বিড়ালটাকে, এটা গতিশীল বিড়াল, এটা একটা গতিশীল বিড়াল, ধরো এই যে এটা একটা গতিশীল বিড়াল যাচ্ছে, তো তুমি যদি তুমি যদি এই বিড়ালটা কতটুকু লম্বা, কতটুকু দৈর্ঘ্য এটা মাপতে চাও, তাহলে সাথে সাথে মেপে ফেলতে হবে, পা মাথা সাথে সাথে দাগ দিয়ে দিতে হবে, সাথে সাথে দাগ দিয়ে দিতে হবে, এই যে মাথা এই যে পা সাথে সাথে দাগ দিয়ে দিবা, দিয়ে বিড়ালের দৈর্ঘ্য। তাহলে তো তুমি কিন্তু এখান থেকে অবশ্যই একই সাথে মাপতে হবে। তুমি যদি একই সাথে না মাপো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? একই সাথে না মাপলে তখন কিন্তু হবে না। এবার কথা হচ্ছে কি, একে কি একই সাথে মাপতে লাগবে না? এ তো রকেটের মধ্যেই আছে, রকেটও যাচ্ছে, স্কেলও যাচ্ছে, ও যাচ্ছে, তো সব মানে একই সাথে তো আছে। এর সাপেক্ষে তো এটা স্থির, এর সাপেক্ষে স্কেলটা স্থির, কিন্তু এ দেখবে গতিশীল, এ দেখবে স্থির। তাহলে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। তাহলে ডেলটি ড্যাশ নট জিরো, ডেলটি ড্যাশ নট জিরো, এটা জিরো হওয়ার দরকার নেই, বাট এ যেটা মাপবে ডেলটি, এটা তো জিরো হতে হবে, ডেলটি জিরো হতে হবে। এটা কি সবাই বুঝছো? বলো, এটা কি সবাই বুঝছো? এ যদি আগে পরে মাপতে যায়, তো আগে পরে মাপতে গেলে তো স্কেল দৌড় দিছে, তো স্কেলের প্রকৃত দৈর্ঘ্য তো পাবে না। তাহলে পা স্কেলের মাথায় একসাথে মাপতে হবে, এর জন্য একসাথে মাপতে হবে, তো একই সাথে ঘটনা ঘটবে, একই সাথে মাপবে, তো ডেলটি তো জিরো। ওকে, হ্যাঁ, তাহলে ডেলটি ড্যাশ নট জিরো, ডেলটি জিরো, ডেল এক্স আর ডেল এক্স ড্যাশের মধ্যে সম্পর্ক চাই। তাহলে আসো, তাহলে ডেল এক্স ড্যাশ এটা সমান সমান ডেল এক্স মাইনাস ভি ডেল টি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই ডেলটিটা কত? ডেলটিটা হচ্ছে 0, এই যে ডেলটিটা 0 বসা দাও, ডেলটি 0 বসা দিলে আমরা কি পাইলাম? ডেল এক্স ড্যাশ ডেল এক্স রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এইবার আসো, ডেল এক্স ড্যাশ কে মাপছে? এ, ডেল এক্স কে মাপছে? এ,
ঘটনা যার সাপেক্ষে স্থির, ভালো করে শুনবা, ঘটনা যার সাপেক্ষে স্থির, যার সাপেক্ষে স্থির, ঘটনা মানে এই যে মাপা, স্কেল মাপা, যার সাপেক্ষে স্থির সে দৈর্ঘ্যটাকে ধরবে এল নট, মানে তার জন্য দৈর্ঘ্য ব্যবধানটা হবে এল নট। ঠিক আছে, এটাকে পরম দৈর্ঘ্য আর কি, এটাকে আমরা পরম প্রপার দৈর্ঘ্য ধরবো আর কি। আর ঘটনা যার সাপেক্ষে গতিশীল, ঘটনা যার সাপেক্ষে গতিশীল, যার সাপেক্ষে স্কেল দৌড় দিছে সেইটাকে এল ধরবে। ওকে, সেটাকে এল ধরবে। এবার আসো, ঘটনা এ যে মাপছে, এই যে এ এখানে ছিল না, এই যে রকেটের কিন্তু ও আবার এখানেই গেছে। তাহলে দেখো এর যতটুকু সামনে স্কেল ছিল ততটুকু সামনে স্কেল আছে, ঘটনা এর সাপেক্ষে স্থির, ও সবসময় স্কেল হাতে নিয়ে বসে আছে, স্কেল। তাহলে ঘটনা ওর সাপেক্ষে স্থির, রকেটও যাচ্ছে, ও যাচ্ছে, স্কেলও যাচ্ছে, ঘটনা ওর সাপেক্ষে, স্কেল ওর সাপেক্ষে স্থির। তাহলে এ যে স্কেলের দৈর্ঘ্যটা মাপবে ডেল এক্স ড্যাশ, দ্যাট ইজ এল নট, এটা এল নট। ঘটনা এর সাপেক্ষে গতিশীল, এর সাপেক্ষে স্কেল দৌড় দিছে, এর সাপেক্ষে স্কেল গতিশীল, তাহলে এ যে দৈর্ঘ্যটা মাপবে সেটাকে আমরা বলবো এল। তাহলে এবার বসাই ডেল এক্স ড্যাশ এল নট আর ডেল এক্স এল রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এল ইকুয়াল টু কত? অতএব এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। দেখো গতদিন আমরা এই কাজটাই করছিলাম, এই যে এটাই করছিলাম। এবার তুমি বলছো ভাই আপনি গতদিন তো স্কেল এখানে বসাইছিলেন। হ্যাঁ, এখানে বসাইছিলাম বলে এ মাপতেছিল এল নট। দেখো তোমার খাতা উল্টাও, ঘটনা এখানে ছিল, স্কেল এ মাপতেছিল, এই কারণে এর দৈর্ঘ্যটাই ছিল এল নট, আর এ যেটা দেখছিল সেটা ছিল এল। দেখো ঘটনা যার সাপেক্ষে স্থির, যার কাঠামোতে ঘটনা, স্কেল যার কাঠামোতে সে মাপবে এল নট, ঠিক আছে, আর যার সাপেক্ষে গতিশীল সে মাপবে এল। তো গতদিন স্কেল এখানে ছিল, তো ঘটনা এর কাঠামোতে, এর হাতে স্কেল, যার হাতে স্কেল সে মাপবে এল নট, আর যার সাপেক্ষে গতিশীল, যার কাঠামোতে নেই সে মাপবে এল। দেখো তোমার খাতায় ছিল এটা। এখন তুমি যদি বলো যে ভাই আমি এইভাবে গত দিনেরটা করতে চাই, ওকে, আমার কোনো আপত্তি নেই। তুমি যদি এইভাবে গত দিনেরটা হিসাব করে মিলাইতে চাও, কোনো আপত্তি নেই। আসো, এটা এস কাঠামো, এটা রকেট, ধ্রুব বিবেগ নিয়ে গতিশীল, রকেটের মধ্যে একজন পর্যবেক্ষক আছে, এই কাঠামোটা এস ড্যাশ কাঠামো, এই কাঠামোটা এস ড্যাশ কাঠামো, এই তাহলে আসো এবার স্কেল ধরো এর হাতে বসাও, এর হাতে স্কেল বসাই দাও, এই যে এর হাতে বসাই দিলাম, এর হাতে স্কেল, ধ্রুব বিবেগ নিয়ে গতিশীল, এ মাপবে। তাহলে এবার আসো এ স্কেলের দৈর্ঘ্য যেটা মাপবে এস কাঠামোতে, তাহলে সেটা ডেল এক্স, এবং ঘটনা এর সাপেক্ষে স্থির, তাহলে ডেল এক্স হবে এল নট। ঘটনা স্কেল যার হাতে, যার কাঠামোতে ঘটনা যার সাপেক্ষে স্থির, স্কেল জোর দিচ্ছে এর সাপেক্ষে না, দৌড় দিচ্ছে না, স্থির, তাহলে এ যেহেতু এস কাঠামোতে আছে ডেল এক্স মাপবে, দ্যাট ইজ এল নট। এবার এ ওই স্কেলটা মাপবে, এই স্কেলটা মাপবে, তাহলে এ তো মাপবে ডেল এক্স ড্যাশ। তাহলে এর ঘটনা কি এর কাঠামোতে? না, ঘটনা এর কাঠামোতে না, ওর হাতে নেই স্কেলটা। ও যখন স্কেল মাপতে মাপতে যাবে, ও তো ভি বেগে যাচ্ছে, ওর সাপেক্ষে মনে হবে স্কেল যেন ওইদিকে দৌড়াচ্ছে, স্কেল যেন ওইদিকে দৌড়াচ্ছে, ওর কাছে সেটা মনে হবে। তাহলে ঘটনা ওর সাপেক্ষে কি গতিশীল, তাহলে ও যেটা মাপবে সেটা হচ্ছে এল, ও যে স্কেলের দৈর্ঘ্যটা মাপবে সেটা এল। এইবার আসো সময়, এইবার দেখি সময় বলো, এটা ডেল টি আর এটা ডেল টি ড্যাশ, বলো দেখি কোনটা জিরো আর কোনটা জিরো না, বলো। স্কেল কার কাঠামোতে? এর কাঠামোতে না, তো এর কাঠামোতে স্কেল এখানেই আছে, যেখানে থাকবে স্কেল সেখানেই আছে, এর জন্য স্কেল যেখানে ছিল সেখানেই আছে। তাহলে ও মাথা মাপলো, পা মাপলো, একটু আগে পরে মাপুক সমস্যা নেই, স্কেল তো দৌড়াবে না, স্কেল তো যেখানে ছিল সেখানে থাকবে, তাহলে আগে পরে মাপুক সমস্যা নেই। তাহলে ডেল টি নট জিরো, কিন্তু এ যে মাপতে হবে, এখন এ তো রকেটের মধ্যে বসা, এ যদি ওই স্কেলটাকে দেখে, তো মনে করো
সকাল 8টার সময় যেখানে দেখলো, সকাল 8টা এখানে দেখলো, মনে করো 8টা 5 বাজে, ধরো 8টা 5 বাজে, ও তো এদিকে চলে আসছে, তাহলে ওর সাপেক্ষে মনে হবে না স্কেল আগাই গেছে, ওর সাপেক্ষে মনে হবে না স্কেল যে পিছনের দিকে চলে গেছে, এটা মনে হবে। তাহলে ঘটনা ওর সাপেক্ষে গতিশীল, তাহলে ওর সাপেক্ষে গতিশীল হইলে তো ও যদি প্রথম পার্ট নিল, কিছুক্ষণ পরে পরের পার্টটা নিল, তাহলে তো দুইটা তো একই হইল না, মানে দুইটা দিয়ে তো দুইটার পার্থক্য দিয়ে সে তো মানে দুইটা তো একই হবেই না, দুইটার পার্থক্য দিয়ে সে তো সঠিক দৈর্ঘ্যটা পাবে না। তাহলে অবশ্যই একে কি করতে হবে, মাথা পাতে একই সাথে দাগ দিতে হবে, একই সাথে ঘটাইতে হবে, একই সাথে মাথা পা মেপে ফেলবে একই সাথে। তাহলে একই সাথে যদি মাপে, একই সাথে যদি ঘটনা ঘটে, তাহলে ডেল টি ড্যাশ এটা হবে 0। এই তো হয়ে গেল। এবার ডেল টি ড্যাশ 0, ডেল এক্স এল, ডেল এক্স হচ্ছে এল নট। তাহলে আমরা ডেল এক্স এর সূত্রটা লিখে ফেলি। এবার ডেল এক্স এর সূত্র লিখবো কেন, ডেল এক্স দেওয়া, ডেল এক্স ড্যাশ ডেল টি ড্যাশ এই দুইটা জানা। তাহলে ডেল এক্স ড্যাশ ডেল টি ড্যাশের সাপেক্ষে ডেল এক্স বের করবো। আগে কি ছিল, আগে ছিল হচ্ছে ডেল এক্স জানা, ডেল টি জানা, ডেল টি 0। তাহলে আমরা কি করব, ডেল এক্স এর সূত্রটা লিখবো, ডেল এক্স ড্যাশের সূত্রটা লিখবো ডেল এক্স এবং ডেল টি এর মাধ্যমে, এই দুইটা দেওয়া আছে এর মাধ্যমে এর সূত্রটা লিখবো। আর এবার উল্টা, তাহলে এই দুইটার মাধ্যমে এইটার সূত্রটা লিখবো। ঠিক আছে, তুমি যদি বলো না ভাই আমি ডেল এক্স ড্যাশের সূত্রটা লিখবো, আচ্ছা লেখো লেখো, আমার আপত্তি নেই। আচ্ছা ডেল এক্স ড্যাশের সূত্র লিখো। তো ডেল এক্স ড্যাশের সূত্রটা লিখলাম, ডেল এক্স মাইনাস ভি ডেল টি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস। লাভ কি হইল, লাভ কি হলো, তুমি ডেল টি জানো, ডেল টি নট 0 বসা হয়েছে, জানো, লাভ তো হইল না। এখন যে সূত্র লিখলে লাভ হবে সেই সূত্র লিখবা। তাহলে ডেল এক্স এটা হবে ডেল এক্স ড্যাশ প্লাস ভি ডেল টি ড্যাশ রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আর ডেল টি ড্যাশ 0। এই যে ডেল টি ড্যাশ, এই যে ডেল টি ড্যাশ 0। তাহলে এখান থেকে ডেল এক্স ইকুয়াল টু ডেল এক্স ড্যাশ রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ওকে, তাহলে ডেল এক্স এল নট, ডেল এক্স ড্যাশ দ্যাট ইজ এল, রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে অতএব এল ইকুয়াল টু, দেখো সূত্র কিন্তু একই, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এবার আসো, বলদের মতো কখনো এল নটটাকে পৃথিবীতে থাকলে দৈর্ঘ্য এটা ভাববা না, আর মহাকাশে থাকলে তখন হচ্ছে এল, এটা ভাববা না কিন্তু, খবরদার। ঠিক আছে, এল নট এবং এল, দেখো পৃথিবীর স্কেল এ মাপছে দ্যাট ইজ এল নট, আবার পৃথিবীতে থেকে এ মাপছিল রকেটের স্কেল, তখন কিন্তু এটা আর এল নট হয়নি, তখন কিন্তু এল হয়ে গেছে। তাহলে স্থির কাঠামো থেকে মাপলেই সেটা এল নট, নট নেসেসারি দ্যাট। স্থির কাঠামো থেকে মাপলেই সেটা এল নট, এটা কিন্তু ধ্রুব কিছু না। স্থির কাঠামো থেকে মাপছে ওই দৈর্ঘ্যটা, সেটা কি হয়েছে, এল হয়েছে। তাহলে এল আর এল নট এর মধ্যে পার্থক্য ভালো করে বুঝতে হবে, এল নট কি আর এল কি এটা ভালো করে জানতে হবে। তাহলে কি বলছিলাম বলো, এল নট আর এল, এল নট হচ্ছে ঘটনা যার সাপেক্ষে স্থির। এই যে এ মাপতেছে, স্কেল কি দৌড় দিচ্ছে, না দৌড় দেয়নি, স্কেল এর সাপেক্ষে স্থির, যার সাপেক্ষে স্থির সে মাপবে এল নট। তাহলে ঘটনা যার সাপেক্ষে স্থির, ঘটনা যার সাপেক্ষে স্থির, ঘটনা মানে যে দৈর্ঘ্য মাপামাপি ঘটনা, সে মাপবে এল নট। আর এল ঘটনা যার সাপেক্ষে গতিশীল, স্কেল যার সাপেক্ষে দৌড় দিবে, ঘটনা যার সাপেক্ষে গতিশীল। ঠিক আছে, এবার তোমাদের একটা কাজ দিয়ে দিব, আমি তো দৈর্ঘ্যের আপেক্ষিকতার সূত্রটা এনে দিলাম, তোমাদের হোমওয়ার্ক, তোমরা লরেন্স রূপান্তর থেকে এই যে আমি যেভাবে দেখালাম, এইগুলো যেভাবে দেখালাম, তোমরা এখান থেকে সময়ের আপেক্ষিকতার, এটা হোমওয়ার্ক, সময়ের আপেক্ষিকতার সূত্র, ঠিক আছে, আমি করে দিতে পারতাম কিন্তু তোমরা একটু চেষ্টা করো না, বই দেখবা না খবরদার, বই, আচ্ছা বই দেখো বই দেখো, সমস্যা নাই, বই নাই, বইয়ে প্রথম কথা হচ্ছে বইয়ে নাই। তাহলে টি ইকুয়াল টু এটা হবে সূত্র হবে টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবং আমি আরেকটা জিনিস একটু পড়াবো, দেখো এবার কিন্তু টি ইকুয়াল টু টি নট রুট ওভার, এখানে কিন্তু কি ছিল, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এখানে কি টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখন আসো, এই যে কাল দীর্ঘায়ন, সময়েরটাকে বলা হয় কাল দীর্ঘায়ন, আর দৈর্ঘ্য কেন সংকুচিত হয়, ঠিক আছে, দৈর্ঘ্যের আপেক্ষিকতা কেন, দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্য
কেন সংকোচন হয়, দৈর্ঘ্য কেন সংকোচন ঘটে। দেখো, গতিশীল কাঠামো থেকে যে পর্যবেক্ষক মানে ঘটনা যার সাপেক্ষে স্থির, সে সবসময় দৈর্ঘ্যটাকে কমই মাপবে। ঘটনা যার সাপেক্ষে স্থির বলতেছি, ঘটনা যার সাপেক্ষে গতিশীল, ঘটনা যার সাপেক্ষে গতিশীল, এই যে মাপামাপির ঘটনা যার সাপেক্ষে গতিশীল, সে দৈর্ঘ্য কম মাপবে, দৈর্ঘ্য কম মাপবে। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। মানে ব্যাপারটা কেমন, ধরো একটা বিল্ডিং, একটা বুর্জ খলিফা, ধরো বুর্জ খলিফা একটা ভবন, এর নিচে তুমি দাঁড়ানো আছো, নিচে তুমি দাঁড়ানো আছো, আর মনে করো তোমার একজন বন্ধু বুর্জ খলিফার উপরে উঠে বসে আছে। ঠিক আছে, তোমাদের দুইজনের হাইট মোটামুটি সেম। এইবার তোমার বন্ধু এখান থেকে তোমার দেখবে, তোমার বন্ধু এখান থেকে তোমার দেখবে এতটুকু। ঠিক আছে, ও যদি তোমার দেখবে এতটুকু, এতটুকু বন্ধু এতটুকু হয়ে গেছে, ছোট। আর তুমি যদি তোমার বন্ধুরে দেখো উপরে দেখায়, তুমি যদি ওরে দেখো, তাহলে তুমি ওরে দেখবা এতটুকু, মানে তুমি ওরে দেখবা এতটুকু, এই যে এতটুকু হয়ে গেছে, তুমি ওরে দেখবা, তোমার কাছে মনে হবে ওই এতটুকু হয়ে গেছে। আর এর এর কাছে তোমার মনে হবে, এর কাছে তোমার মনে হবে এতটুকু হয়ে গেছে। এই যে একে দেখাই, এতটুকু হয়ে গেছে, এই যে দৈর্ঘ্য এতটুকু হয়ে গেছে, এরকম মনে হবে। বুঝলা? তাহলে একজনের কাছে আরেকজনের দৈর্ঘ্য কি মনে হচ্ছে, কম মনে হচ্ছে। একজনের কাছে আরেকজনের দৈর্ঘ্য এই যে ছোট মনে হচ্ছে। এই যে দৈর্ঘ্য ছোট মনে হওয়া, এটাই হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্যের আপেক্ষিকতা। এটাই হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্যের আপেক্ষিকতা। তো তুমি দেখো, মনে করো এই যে তুমি পৃথিবীতে আসো, এই যে একটা স্কেল হাতে নিয়ে বসে আছো, এই, তাহলে তুমি যদি স্কেলটা মাপো, দ্যাট ইজ এল নট। ঠিক আছে, তুমি মাপতেছো, ঘটনা তোমার সাপেক্ষে স্থির। আর রকেটে করে তোমার একজন বন্ধু চলে যাইতেছে, তোমার একজন বন্ধু রকেটে করে চলে যাইতেছে, রকেটে করে চলে যাইতেছে। তো ও যখন এই স্কেলটা দেখবে, ও মাপবে এল, তাহলে ও যখন স্কেলটা দেখবে, ওর কাছে দৈর্ঘ্য কম মনে হবে, দৈর্ঘ্য সংকোচন হবে। এ তো এল নট পরিমাপ করবে, তো এল নট এর মানটা এল এর থেকে বেশি হবে, আর এল এর মানটা এল নট থেকে কম হবে। ঠিক আছে, এল এর মানটা এল নট থেকে কম হবে। তো এটাই তো দৈর্ঘ্য সংকোচন। ঠিক একইভাবে সেম একইভাবে দেখো রিভার্স, একে দেখবে, একে দেখবে, ঠিক একইভাবে। যদি স্কেল থাকে রকেটের মধ্যে ধর একটা স্কেল আছে, তাহলে এ তখন মাপবে এল, আর এ তখন মাপবে এইটা এল নট। তাহলে এর কাছে এল নট প্রকৃত দৈর্ঘ্য যা ওইটাই মনে হবে, কিন্তু এর কাছে ওই স্কেলের দৈর্ঘ্য এল, এটা প্রকৃত এল নটের চেয়ে কম মনে হবে। আমরা দুইবার না দেখাই, একটাই দেখাই, একটা দেখাইলেই হবে। এই রকেট ভি ধ্রুব বেগ নিয়ে গতিশীল। তাহলে আমরা যদি বলি যে এই স্কেলটার দৈর্ঘ্য কত মাপবে, এল, সেটা হবে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এবার তুমি দেখো, ভি এর মানটা সি এর তুলনায় কম, তাহলে ভি এর মানটা সি এর তুলনায় কম, সি এর তুলনায় কম অবশ্যই, কারণ ভি এর মান তো সি এর তুলনায় বেশি হইতে পারবে না। ভি এর মান সি এর তুলনায়, আলোর বেগ সবচেয়ে বেশি বেগ, আলোর বেগের চেয়ে তো বেশি হবে না। তাহলে ভি এর মানটা সি এর তুলনায় কম, এটা যদি হয়, তাহলে ভি স্কয়ার বাই সি স্কয়ার এটা 1 এর চেয়ে কম, অবশ্যই এটা 1 এর চেয়ে কম, কারণ ভি কম সি এর চেয়ে, তাহলে উপরে কম নিচে বেশি, তাহলে এটা তো ভগ্নাংশ 1 এর চেয়ে কম, তাহলে 1 থেকে বিয়োগ হবে 1 এর চেয়ে কম। এবার 1 এর চেয়ে কম জিনিস, 1 থেকে কম, এটা যদি কারোর সাথে গুণ হয়, এটা যদি কারোর সাথে গুণ হয় তো পয়েন্ট সামথিং, এটা তো পয়েন্ট সামথিং। 1 মাইনাস 1 এর চেয়ে কম, 1 মাইনাস 1 এর চেয়ে কম, ধরো এটা হচ্ছে কত আসলো, 0.7 আসলো, এখান থেকে 0.7 আসলো। তো সেই 0.7 এল নট, তো 0.7 এল নটের সাথে যদি 0.7 গুণ হয়, তার মানে কি এল নটের 70%। তো এল নটের 70% কি এল নটের চেয়ে বেশি? না, অবশ্যই কম। 70% মানে 100 হইলে 70। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভি স্কয়ার বাই সি স্কয়ার এটা 1 এর থেকে কম, যদি এটা 1 এর থেকে কম হয় অবশ্যই, এমন যদি হইতো এটা 1 এর থেকে বেশি, তাহলে এল হইতো ধরো 1.5 এল নট, তখন আমি বুঝতাম এল নট যা তার 1.5 গুণ, তাহলে এল এর মানটা বেশি। কিন্তু এখানে তো তা না, এখানে তো কি হচ্ছে, এই মানটা 1 এর চেয়ে, এই মানটা 1 এর চেয়ে কম, তাহলে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার এটা 1 এর চেয়ে কম। এটা যদি 1 এর চেয়ে কম এল নটের সাথে গুণ হয়, তাহলে অতএব এল লেস দেন এল নট, তাহলে এল নট এর দৈর্ঘ্য কম হবে, এল নট এর চেয়ে
কম হবে, এই যে কম হওয়া, দৈর্ঘ্যটা কম হওয়া, এটাই হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্য সংকোচন। ঠিক আছে, তাহলে স্কেল যার কাঠামোতে নেই সে যদি স্কেলের দৈর্ঘ্য মাপে তাহলে স্কেলের দৈর্ঘ্যের প্রকৃত যে মান তার চেয়ে কমই মাপবে, এটাই হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। ঠিক আছে, এটাই হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। দাদা ভুল লিখছেন, কই ভুল লিখছি? এল নটের কম হবে, এর এর মান এল নটের কম হবে, কোথায় ভুল লিখছি রে ভাই? রুটের ভিতরে একের চেয়ে বেশি হলে তো বুঝলাম না। একের চেয়ে কম মানকে বর্গমূল করলে তারও কমে যায়, একের চেয়ে কম মানকে বর্গমূল করলে তারও কমে যায়। তাহলে সময়ের আপেক্ষিকতার এটা সূত্র প্রমাণ করবা, এটা প্রমাণ করতে পারলে 10 টাকা করে দিব। ঠিক আছে, লরেন্স রূপান্তর থেকে প্রমাণ করবা, প্রমাণ করতে পারলে কয় টাকা করে দিব? 10 টাকা করে দিব। ঠিক আছে, ওকে, তাহলে যাও। পরের দিন আমরা এই যে সময়ের আপেক্ষিকতা, মানে পরের দিন মানে তো গত মানে আগামীকালকেই তো সময়ের আপেক্ষিকতা পড়বো, তারপর অনেকগুলো ম্যাথ করবো, অনেক অনেক। টাটা টাটা টাটা।